স্বাগতম জার্নাল ডায়লগে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এবারের নির্বাচনটা একটু ভিন্নধর্মী, এই কারণে এবারে প্রার্থী সংখ্যা বেশি এবং সবচেয়ে বৈচিত্র্যময় প্রার্থী আমরা দেখছি। এই ডাকসু শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে তা না, এখান থেকে উঠে আসে আগামীর ভবিষ্যতের নেতা। তো আমাদের এবারের ডাকসু নির্বাচনে 3 পাহাড়ি কন্যা অংশ নিচ্ছেন। তারা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত। স্বাগত রূপায়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, সুরমি চাকমা এবং হেমা চাকমাকে। আপনারা কেমন আছেন? ভালো 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 আছি। আমি একজন রূপায়া থেকে শুরু করতে চাই যে আপনারা একটু নিজের পরিচয়টা বিস্তারিত বলবেন এবং কে কোন পদে লড়ছেন আমাদের দর্শকদের একটু বলবেন। আমার নাম রূপায়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, 19-20 সেশন, মানে আমি মাস্টার্সে। আমি মূলত কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রার্থী। আর আমার প্যানেল হলো যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে মূলত আমি কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার নাম সুরমি চাকমা। আমি পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, 3য় বর্ষে রয়েছি। আমার সেশন হচ্ছে 21-22। আর আমি যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই পদের নাম হচ্ছে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদ। এবং আমি যে প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি আর রূপায়াদি সেম একই প্যানেল থেকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। এই প্যানেল থেকে আমিও কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আচ্ছা, শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম হেমা চাকমা। আমার সেশন 20-21। আমি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী, এখন 4র্থ বর্ষে আছি। আমি প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আচ্ছা, এবারে তো প্রার্থী সংখ্যা অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, শিক্ষার্থীরা যখন নতুন ভর্তি হয় প্রথমে সে আবাসন সংকটে পড়ে বা খাবার দাবারের সমস্যায় পড়ে, নানাবিধ সমস্যা থাকে। তো সে জায়গায় আপনারা কি আপনাদের নিজেদের কণ্ঠস্বর এখানেই তুলে ধরতে চান, যে একটা ভয়েস রেজ করা, যে সমস্যাগুলো না থাকে? যেহেতু আমি রূপায়াকে কাছে জানতে চাচ্ছি। আমি যে পদ থেকে লড়ছি সেটা মূলত কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদের জন্য। তো আমি আসলে এইভাবে আমার দৃষ্টিভঙ্গিটা এই ধরনের যে আমরা যেহেতু পাহাড় থেকে উঠে আসা মেয়ে, তো আমরা যখন পাহাড়ে থাকি তখন আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই আসলে অনুন্নত এবং ওখানকার যাতায়াত ব্যবস্থা, শিক্ষাগত বিষয়গুলো আসলে খুবই মানে সঠিক দিক নির্দেশনার অভাবে আসলে আমরা অনেকেই বুঝতে পারি না যে আমরা আসলে আমাদের ক্যারিয়ারে কী করব। তো সেই জায়গা থেকে যখন আমরা উঠে আসি এবং আমরা যখন মানে পাহাড়ের বুক থেকে নেমে আসলে সমতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ঢাকা শহরের মধ্যে একটা ব্যস্ত শহরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচীর অক্সফোর্ড ভেবে আসলে স্বপ্ন করি, তখন দেখা যায় যে আমরা যখন ভাবি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে সেই সঠিক দিক নির্দেশনা দেখাবে কিংবা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমাদেরকে হাতে ধরে আসলে সামনের দিকে কীভাবে পথ চলতে হবে সেই পথটি দেখিয়ে দিবে, তখন আসলে আমরা অনেকটাই হতাশ হয়ে পড়ি। কারণ দেখা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়ার কাঠামো, এবং দেখা যায় যে পরিমাণে এখনো আমরা শিক্ষার্থীরা আসলে যে ধরনের দিক নির্দেশনাগুলো পাই না। ধরেন আমার ডিপার্টমেন্ট থেকে হলো যে আমার ডিপার্টমেন্ট হলো ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আমি চাইলে যোগাযোগ মানে কমিউনিকেশন সাইটে যেতে পারি, চাইলে জার্নালিজম সাইটে যেতে পারি। এখন আমার এই ডিপার্টমেন্ট থেকে মানে কি ধরনের জব সেক্টর আছে, বা আমি HR হিসেবে বা কমিউনিকেশন অফিসার হিসেবে বা কোন মনিটরিং অফিসার হিসেবে কী ধরনের কেউ যদি এইখানে না যেতে চাই, অন্য কোথাও যদি শিফট করতে চাই, কিংবা ধরেন আমি আমার মেজর থেকে অন্য মেজরে শিফট করতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমার কি দক্ষতা লাগতে পারে, এই যে খুঁটিনাটি বিষয়গুলো, কিংবা ধরেন আমি হায়ার স্টাডিজ করতে যাব, আমার যে হায়ার স্টাডিজের জন্য কি ধরনের আসলে স্কিল লাগছে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যদি আপনি দেখেন, আমরা বলি যে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়কে, কিন্তু দেখা যায় বাংলাদেশের বেকারত্বের সংখ্যা এত বেশি যে পাহাড়ি মেয়ে হয়ে এই জায়গায় আপনি একটা প্রতিনিধিত্ব করতে চান আগামীতে আসবে। আমাদের টপিকটা আসলে ছিল আবাসনের ক্ষেত্রে। মসরুর, আপনি যদি আমার মাথা একটা নতুন শিক্ষার্থী এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোতে পড়ে, সেক্ষেত্রে আপনি কতটুকু ভূমিকা রাখতে পারবেন? আমি কতটুকু ভূমিকা রাখতে পারবো বা আমি কতটুকু ভূমিকা রেখেছি সেই বিষয়ে আমি অবশ্যই কথা বলবো। আমি যদি আমার নিজের কথা বলি, আমার পূর্ব কাজের অভিজ্ঞতার কথা বলি, জুলাই আন্দোলন পরবর্তী কিন্তু আমরা অধিকাংশ শিক্ষার্থী যারা বাইরে ছিলাম, তখন আমি নিজেও বাইরে থাকতাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপর কিন্তু আমি সিট পাইনি। আমি সিট পেয়েছি এই বছরের জানুয়ারিতে। তো তখন জুলাই আন্দোলন পরবর্তী আমাদের অনেক শিক্ষার্থী যারা আমরা বাইরে থাকতাম, আমরা
সিট হারাই বা মানে যাদের বাসায় ভাড়া থাকতাম তারা কোনো না কোনোভাবে হয়তো আমাদেরকে বাসা ছেড়ে দিতে বলেন, কারণ আমরা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। এই ধরনের আমার মতো আরও অসংখ্য শিক্ষার্থী ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার কারণে এবং আমাদের থাকার জায়গা না থাকার কারণে আমাদের অনেক বন্ধু তখন ঢাকায় এসে থেকে ক্লাস করবে এই অবস্থাটা তাদের মধ্যে ছিল না। তো তখন হচ্ছে এই আবাসন সংকট নিরসনের জন্য আমরা আন্দোলন করি। আমরা ঢাবিকে শতভাগ আবাসিকীকরণ, সেই আন্দোলনের লিড আমি একজন ছিলাম। এবং আমরা সেই আন্দোলনে প্রথম আমরা একটা করছিলাম বৃষ্টিতে ভিজে আন্দোলন করা। সেই সময়ে কিন্তু আমরা যখন আন্দোলনটা করেছিলাম এই জিনিসটা অনেক হাইলাইটেড হয়েছিল। তো ওই সময়ে আমরা না একটা দেখেছিলাম যে আমাদের ভিসি স্যার যিনি নতুন নতুন আমাদের প্রশাসনে যোগ দিয়েছেন, তো ভিসি স্যারকে দেখতাম যে ছেলেদের হলগুলোতে তিনি গিয়ে ভিজিট করছেন, দেখে আসছেন ছেলেরা কেমন দিন কাটাচ্ছে। তো আমরা তখন একটু মক করে, আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলাম, আমরা একটু মক করে একবার ফেসবুক পোস্ট করি আমি, যে আই উইশ যে স্যার আমাদেরকে এসে জিজ্ঞাসা করতো, মা তোমার তো বাইরে থাকতে অসুবিধা হচ্ছে, এই নাও তোমাকে আমি কিছু আর্থিক সহযোগিতা করছি, এতে হয়তো তোমার সমস্যাটা কিছুটা হলেও লাঘব হবে। তো এই যে প্রসঙ্গটা তখন আমি প্রথম তুলেছিলাম, এবং তোলার পরে কিন্তু পরবর্তীতে আমাদের সময়ে, আমাদের আন্দোলনের সময় প্রথম এই কথাগুলো ওঠে, এবং পরবর্তীতে আমাদের পরেও আবার শিক্ষার্থীরা আন্দোলন করে। তখন হচ্ছে এই যে এখন কিন্তু অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক ৩,০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয় বিশ্ববিদ্যালয় থেকে। এই যে এই জিনিসটা কার্যকর করা, এটার পিছনে আমাদের একটা কি বলবো, আমাদের একটা ভূমিকা ছিল আর কি, আমাদের আন্দোলনের ভূমিকা, যার কারণে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো ফেস করতে হয়, এই জায়গা থেকে তারা আগের তুলনায় কিছুটা একটা ভূমিকা আপনার ছিল এবং আগামীতে নির্বাচিত হলে জি সেখানে আসছি। তো এই যে এই মাসিক একটা বৃত্তি তাদেরকে দেওয়া হচ্ছে, এই বিষয়টা আমাদের অধিকাংশ শিক্ষার্থী জানে না। তো আমি আমার জায়গা থেকে এই জিনিসগুলো তাদেরকে অবগত করার জন্য কাজ করছি, এবং এই যে মাসিক একটা বৃত্তি প্রদান করা হয়, এই কাজটা কিন্তু অনেক ডিলে, আমাদের প্রশাসন অনেক ডিলে ভাবে কাজ করে, হ্যাঁ স্লো হয়। এটার ইফেক্টিভনেস বাড়ানো, এবং যাতে আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মাস থেকে তারা এই আর্থিক সহযোগিতা পায়, এইটার বিষয়ে আমি জোর দিয়ে কাজ করছি আমার জায়গা থেকে, যদিও এটা আমার পদের সাথে যায় না। সো আর কি একটু হেমার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আমি যেহেতু কার্যকারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, তো সেক্ষেত্রে আমি হয়তো তাদের মতো নির্দিষ্ট কোনো পদের জন্য লড়ছি না বা কোনো একটা বিষয় নিয়ে আমি কাজ করছি না, বাট আমি যেটা করছি সেটা হচ্ছে ওভারঅল বিষয় নিয়ে। এই যে আমরা আবাসন নিয়ে কথা বলতেছি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি প্রথম বর্ষ থেকে তৃতীয় বছর পর্যন্ত আমি সিট পাইনি হলে। তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত জায়গা থেকে যে কষ্টটা, সেটা এখন যারা ফেস করছে তাদের হয়ে আমি কথা বলবো। এখন দেখেন, সুন্মি যেটা বললো, এই যে মানে কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে হয়তো প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা যদি একটা সাস্টেনেবিলিটি মানে একটা টেকসই কথা চিন্তা ভাবনা করি লং টার্মের ক্ষেত্রে, তো এটা কি আসলে সমাধানযোগ্য? বরং এটা হয়তো কিছু দিনের জন্য ক্ষণস্থায়ী একটা সমাধান হতে পারে, বাট লং টার্মের জন্য আসলে কিছু সংখ্যক শিক্ষার্থীকে আপনি কম্পেনসেট করবেন, সেটা কখনো একটা ভালো সমাধান হতে পারে না। তারা যেটা করেছে আমি তাদের জন্য মানে খুব শুভকামনা জানাই। আমি দেখেছিলাম তারা কিভাবে যুদ্ধটা করেছিল, ভিসির ভবনের সামনে যেভাবে তারা আন্দোলনে নেমেছিল। বাট আমি সবসময় চেষ্টা করব যে যেই জিনিসটা লং টার্মের ক্ষেত্রে অনেক সাস্টেইন করবে এরকম একটা ব্যাপার। যেমন আমি যদি একটা কম্পেয়ার করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা, ওখানে 11,000 শিক্ষার্থী আছে এবং ওরা শতভাগ আবাসিক। তো বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা, এটা বিশ্বের বিভিন্ন দেশে আপনি যখন যাবেন, তাদের প্রথম যে চিন্তাটা, একজন শিক্ষার্থী যখনই ভর্তি হবে তার অ্যাকোমোডেশনের পুরো ব্যাপারটা প্রশাসনের আবাসিক, এক্স্যাক্টলি। সো আবাসনের ব্যাপারটা আমাদেরকে আমাদের বিগত সময়ের কথা যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই কোন একটা রাজনৈতিক দলের প্রভাবের কারণে শিক্ষার্থীদেরকে গেস্ট রুম না, আসলে বড় রুম বা এখন আর কি তথাকথিত যে হলে যে আছে সেখানে রাখা হয়। এখনো পর্যন্ত এই কালচারটা কিন্তু এখনো আছে। আমাদের ভিসি না, আসলে আমাদের হলের প্রভোস্ট উনি বলেছিলেন এটা বড় রুম। সো একটা রুমে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি উপরে নিচে বাঙ্ক বেডে যদি 32 জন থাকে ছোট্ট একটা রুমে, তাহলে একজন শিক্ষার্থীর সুস্থ বিকাশের জন্য আসলে কি এটা মানে দরকার, মানে এরকম আসলে কি হওয়া উচিত? বরং আমি আবাসনের এই বিষয়টা নিয়ে আমি স্ট্রংলি আমি কথা বলতে পারবো এই কারণে, আমার যে কষ্টটা, আমার মতো অনেক শিক্ষার্থী আছে যারা, আমি হয়তো খাগড়াছড়ি থেকে এসেছি, প্রত্যন্ত অঞ্চল থেকে, এবং শুধু পাহাড় থেকে এসেছি বলে আমার সিটের প্রয়োজন এরকম কিন্তু না, একদম রংপুর থেকে যে এসেছে, পঞ্চগড় থেকে যে এসেছে, সবারই প্রয়োজন। তো আমি চাই যে অ্যাটলিস্ট প্রথম বর্ষ থেকে প্রতিটি শিক্ষার্থী যেন আবাসনের সুবিধাটা পায়। ওনার সাথে একটু অ্যাড করতে পারি, বিষয়টা হচ্ছে
আমরা যখন আন্দোলনটা করেছিলাম আমাদের কিন্তু ঢাবিকে শতভাগ আবাসিকরণ, এবং সেই আন্দোলনের ফলাফল কিন্তু আমাদের মেয়েদের জন্য হলের সংখ্যা বাড়ানোর জন্য অলরেডি বাজেট পাস হয়েছে। মেয়েদের জন্য 2 থেকে 3টা মোস্ট প্রবাবলি হল নির্মাণাধীন। তো যতদিন না আসলে মেয়েদের আবাসন সংকট এনশিওর করা যাচ্ছে ততদিন পর্যন্ত মেয়েদেরকে একটা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে আর কি। সো মানে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি সাস্টেইনেবিলিটির দিকে যাচ্ছে, কিন্তু আমাদেরকে আসলে প্রেশার গ্রুপ হিসেবে প্রেশারাইজ করতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে যাতে এই কাজটা ইফেক্টিভলি এবং ফাস্ট দ্রুত হয়। আচ্ছা, আপনি প্রত্যন্ত অঞ্চলের কথা বলছিলেন, এক সময় আমরা পাহাড় বলতে আসলে অন্ধকার বুঝতাম, আলো তেমন ছিল না, এখন ধীরে ধীরে আলোকিত হচ্ছে, রাস্তাঘাট ভালো হচ্ছে। আপনারা 3 জন আজকে এখানে এলেন, সেটা কি সেই প্রতিফলন, মানে ধীরে ধীরে উন্নতির যে এটাকে আমরা সেটা বলতে পারি? যে এখানের কথা যদি বলতে যাই তো আমি বলবো বৈষম্যর ভিতরেও বৈষম্য আছে। আজকে আমি হেমা চাকমা, আমার জাতিতে চাকমা, আমি প্রিভিলেজ, তাই আমি এই জায়গায় আসতে পেরেছি। কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজেন কতজন রো নারী শিক্ষার্থী আছে, কতজন লুসাই আছে, কতজন পাঙ্কুয়া আছে, বা কতজন বম আছে। তো দেখেন বৈষম্যর ভিতরেও বৈষম্য আছে। আমি হয়তো প্রিভিলেজ, তাই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আপনি যে বললেন না পাহাড় মানে আমরা অন্ধকার ভাবতাম, এক্স্যাক্টলি এখনও তাই আছে। আপনারা হয়তো মনে করবেন যে আপনাদের তথাকথিত উন্নয়নের কারণে এখন কিছু রাস্তাঘাট হয়েছে, একটু বিদ্যুৎ গিয়েছে, বাট এটা আসলে কখনোই আমার কাছে মনে হয় না যে অ্যাকচুয়াল উন্নয়ন। আপনি দেখেন পাহাড়ের শিক্ষা ব্যবস্থা দেখেন, প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছিল 44% শিক্ষার্থী, বিশেষ করে প্রাইমারি লেভেলের, ওরা কিন্তু ড্রপ আউট হয়ে যাচ্ছে। কেন? কারণ ওখানে মানে কোয়ান্টিটিটা হচ্ছে, সরকার মানে দেখাচ্ছে, স্টেট দেখাচ্ছে যে মানে সবাইকে প্রাথমিক শিক্ষার আন্ডারে অবকাঠামোগত উন্নয়ন দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কোয়ালিটিগত গুণগত মান কি আসলে হচ্ছে, এটা হচ্ছে কথা। হ্যাঁ, রূপায়া কি বলবেন? আমিও হেমার সাথে মানে একমত, এবং আমি এটাই যুক্ত করব যে আমাদের যে মানে তথাকথিত উন্নয়ন সেটা আসলে মানে কথিতভাবেই হচ্ছে আর কি। আসলে অবকাঠামোগত উন্নয়ন আর গুণগত উন্নয়ন বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়। এখন আপনি যদি দেখেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যদি আমি বলি শিক্ষা ব্যবস্থার দিকে দেখলে দেখা যায় যে সরকারি যে মানে স্কুলগুলো আছে সেখানে কিন্তু কথিত শিক্ষকরা যায়, কিন্তু তারা কিন্তু যেহেতু দেখা যায় যে ধরেন কেউ রাজস্থলী বা কেউ হলো যে কোনো রকম মানে এই ধরনের উপজেলাগুলোতে আসলে মানে সেই ধরেন আপনার কেউ ধরেন দিনাজপুরের বাড়ি, তাকে ট্রান্সফার করা হলো যে আপনার রাজস্থলীর মতো একটা রাঙামাটির একটা উপজেলায়, সে কিন্তু সেখানে যায় না। সে কি করে? কথিত হলো যে ছায়া শিক্ষককে দিয়ে ক্লাস করায়। তো এতে যেটা হচ্ছে যে দেখানো হচ্ছে অ্যাজ আ হাতে কলমে কাগজে যে আপনার শিক্ষক কিন্তু উপস্থিত, কিন্তু আসলে দেখা যায় যে এসএসসি পাস, এইচএসসি পাস বা কাউকে 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়েই তো আপনার ক্লাসটা করানো যাচ্ছে। ওখানে একটা ফাঁকির বিষয় আছে। হ্যাঁ, এখানটা মানে শুভঙ্করের ফাঁকি এক কথায়। তো এই যে সাইন করে দিচ্ছে পুরো মাসে, কিন্তু আসলে কিন্তু তা সে যাচ্ছে না। এই গুণগত এখানে আমি একটা বিষয় ইনক্লুড করি, মানে পাহাড়ে 3 পার্বত্য জেলায় জেলা পরিষদ কর্তৃক শিক্ষক মানে করা হয়, নিয়োগ দেওয়া হয়। তো সেক্ষেত্রে জেলা পরিষদ কর্তৃক যেহেতু নিয়োগ দেওয়া হয় সেখানে কিন্তু অনেক দুর্নীতি হয়। আপনি জানবেন কিনা জানি না, কিন্তু প্রতিটি টিচারের জন্য তাকে হচ্ছে দুর্নীতির মানে রসদ হিসেবে 20 থেকে 25 লাখ টাকা দিতে হয়। এখন সে যেহেতু অলরেডি একটা অ্যামাউন্ট দিতে পারছে, তার মানে সে কিন্তু প্রিভিলেজ। তো যাদের অ্যাকচুয়ালি চাকরিটা দরকার তারা পাচ্ছে না, বরং যাদের একটু স্টেবিলিটি আছে তারা পাচ্ছে। তো যার কারণে তারা কিন্তু দুর্গম অঞ্চলে গিয়ে ক্লাসটা করায় না, যেটা শ্রেষ্ঠাদি বললো। এটা আসলে তারা বর্গা চাষ করে। লাইক ওখানে কোনো একটা স্টুডেন্ট যে হয়তো ক্লাস 10 পাস করেছে বা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে, তাকে হয়তো মান্থলি 4-5 হাজার টাকা দিল, আর পুরো স্কুলটাকে তারা সামলাচ্ছে। এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা কিন্তু হচ্ছে। তাহলে আপনি দেখেন পাহাড়ের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে 5টা মৌলিক অধিকার আছে তার মধ্যে শিক্ষা হচ্ছে অন্যতম। এখন একটা অঞ্চলে যদি আপনি শিক্ষার এই ভঙ্গুর অবস্থা দেখেন, তাহলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমাদের যে সংখ্যাটা যে পরিমাণে এসেছে, এটা তো মানে এটা আসলে আনএক্সপেক্টেড। আমার কাছে মনে হয় যে সংখ্যাটা যে পরিমাণে থাকা দরকার সে পরিমাণে নাই। এই কারণে নাই কারণ ওখানকার যে অবস্থা সেটা আর কি খুবই ভঙ্গুর। আমি একটু অ্যাড করব, প্রায় শিক্ষক নিয়োগের বিষয়ে কথা বললেন, তবে এই ক্ষেত্রে আমি যতটুকু জানি এই শিক্ষক নিয়োগটা হচ্ছে জেলা পরিষদ বা জেলা থেকে নিয়োগ দেওয়া হয় প্রাইমারি লেভেলে। তো আমাদের প্রাইমারি লেভেলের আসলে টু বি অনেস্ট প্রাইমারি লেভেলে যে এডুকেশনটা ওটা অনেক নড়বড়ে, এবং প্রাইমারি লেভেল পার করতে না পারলে কিন্তু একজন জুনিয়র সেকেন্ডারি বা সেকেন্ডারির জন্য যেতে পারছে না।
সুতরাং এই যে প্রাইমারি স্কুলগুলো আমাদের সরকার থেকে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে প্রাইমারি স্কুল তৈরি করে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই। এক্ষেত্রে আমি আমার দুই দিদির সাথে আমি একমত যে শিক্ষকরা হচ্ছে ওই যে ছায়া শিক্ষক হিসেবে, অথবা দেখা যায় তারা ছায়া শিক্ষকও বাদ দেন, কিচ্ছু না, জাস্ট একটা স্কুল পড়ে আছে, কোনো শিক্ষকও নেই, এবং শিক্ষক যেহেতু থাকে না, ছাত্র তারাও স্কুলে যায় না, এই ধরনের অবস্থা। মানে একদম প্রত্যন্ত জায়গাগুলোতে যদি আপনি ফিল্ড লেভেলে গিয়ে কাজ করেন, আমার কাজ করার অভিজ্ঞতা থেকেই বলছি যে সেখানে স্কুলগুলো আছে কিন্তু স্কুলগুলো জাস্ট পড়ে আছে, ওখানে কোনো টিচার নেই, কোনো শিক্ষক নেই, এবং স্টুডেন্টরাও হচ্ছে দিনের এতটা সময় কাজ করে বেড়ায়, আর ক্লাস তো খুব একটা হয়ই না। হ্যাঁ, আমি আরেকটা কথা যুক্ত করতে চাই। হ্যাঁ, আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের পাহাড়ের যে শিক্ষার্থীরা তারা হচ্ছে খুব অল্প বয়সে দেখা যায় যেহেতু ওই যে স্কুলে যাওয়া হচ্ছে না, তো তারা বিভিন্নভাবে ইনকাম সোর্সের সাথে মানে ইনকামিংয়ে এইসব জায়গায় ঢুকে পড়ে, যার কারণে তারা আর আলটিমেটলি এই গণ্ডিতে আসতে পারে না। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি পাহাড়ের যদি মানে ভৌগোলিক অবস্থানটা দেখেন, দেখবেন যে পাহাড় উঁচু নিচু হওয়ার কারণে ওখানে আপনার ধরেন আমি শুনেছি গাইবান্ধায় অনেকে দূর দূরান্ত থেকে ভ্যান গাড়ি করে যাওয়া আসা করে। হ্যাঁ, কিন্তু আমাদের পাহাড়ে কিন্তু এই ধরনের সুবিধা নেই। আমাদের এখানে দেখবেন আপনি মানে রিক্সা নেই, ভ্যান গাড়ি নেই, আপনার সিএনজি করতে হবে, সিএনজিতে একটা ক্যাপাসিটি আছে, মানে সেইভাবে যে আমরা সিএনজি করে একটা শিক্ষার্থীকে এই পাহাড় থেকে ওই পাহাড়ে নিয়ে যাব, সেই ক্যাপাসিটি কিন্তু আমাদের মানে সেরকম, সেটার জন্য আপনার কিন্তু একটা ভালো মূল্য পরিশোধ করতে হয়। তো এই বিষয়টাও একটা ভেবে দেখার দরকার যে এত দূরে দূরে মানে এত দূরে দূরে স্কুলগুলো কিন্তু আপনার কম করে হলে 5 কখনো 10 কিলোমিটার দূরে, কারণ আমাদের পাহাড়ে যদি দেখেন আপনি অনেক ভিতরে কিন্তু আপনি বাসা বাড়ি পাবেন, তাকে কয়েক মাইল কয়েক কিলোমিটার হাঁটতে হচ্ছে। তো এটাও একটা ভেবে দেখার বিষয় যে আমাদের স্কুলের সংখ্যা কি বাড়ানো উচিত নয়? স্কুলের সংখ্যা তো আসলে বাড়ানো উচিত, কারণ সেখানকার ভৌগোলিক অবস্থা তো সমান না। তো এটাও আমি আসলে মানে উঠিয়ে আনতে চাচ্ছি আর কি এখানে। কিন্তু ওই যে স্কুলের সংখ্যা বাড়ালে শুধু যে স্কুলের সংখ্যা শিক্ষক নিয়োগটা বাড়াতে হবে। মানে আমি বলতে চাচ্ছি অবকাঠামোর বিষয় এখানে কিন্তু জড়িত, যে আপনার শিক্ষকের সংখ্যা মানে স্কুলের সংখ্যাটাও বাড়াতে হবে, পাশাপাশি শিক্ষকের গুণগত এবং শিক্ষককেও আসলে সেভাবে নিয়োগ দেওয়া, কোয়ালিফাইড টিচার নিয়োগ দেয়া, এটা আসলে আমাদের পাহাড়ের পার্সপেক্টিভে অনেক ইম্পর্টেন্ট। এটা বেসিক্যালি আমার কাছে মনে হয় একটা দায়বদ্ধতা থাকতে হবে, একটা রেসপন্সিবিলিটির জায়গা থাকতে হবে। স্কুল তো হচ্ছে, টিচারও আছে, বাট তারা তো কারোর কাছে দায়বদ্ধ না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা এডুকেশন নিয়ে কাজ করছে, বিশেষ করে উপজেলার লেভেলের যদি বলি, উপজেলা শিক্ষা অফিসার যারা আছে, তাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত। আমরা পাহাড়ের গল্প শুনলাম, এবার একটু ডাকসুতেই ফিরে আসি। এখন তো ছাত্রলীগ নেই, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তো সুরমির কাছে আমি জানতে চাই যে এখন যে নির্বাচনটা হচ্ছে, এটাকে আসলে বহুত্ববাদিতা নিশ্চিত করছে কিনা, অর্থাৎ অনেক মানুষের অংশগ্রহণ বা পুরোপুরি ছাত্রদের মতামত কতটা নিশ্চিত করতে পারবে? ওকে, অনেক মানুষের অংশগ্রহণ, সেটা প্রাথমিকভাবে আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আসলে অংশগ্রহণ করেছে। নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে অন্যবারের চাইতে, আমি জানি না 2019 সালে কেমন ইলেকশন হয়েছিল, বাট এবারে নারীদের অংশগ্রহণ বেশ ভালো। কিন্তু একটা বিষয় আছে না, যে ডিসিশন মেকিংয়ে আসলে নারীরা থাকতে পারছে কিনা, নারীরা নিজের পছন্দের পজিশনটা নিজেরা নিতে পারছে কিনা, বা নিজের যেই পদে সে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে সেই জিনিসটা নিতে পারছে কিনা। আমি এই জায়গাটাতে আসলে প্রশ্ন তুলতে চাই যে যেই নারী প্রার্থীরা মনোনীত হয়েছেন, তারা আসলে নিজেদের চয়েসটা নিজেরা করতে পেরেছিলেন কিনা, নাকি তাদেরকে জাস্ট সিম্বলাইজ করার জন্য, ইনক্লুসিভিটি দেখানোর জন্য শুধুমাত্র ওই সব জায়গাগুলোতে আনা হয়েছে। সো আপনি যে প্রশ্নটা করলেন আসলে বহুত্ববাদ এনশিওর হয়েছে কিনা, আমি নিজেও আসলে এটার রাইট আনসার সন্দিহান, যে মানে এক্স্যাক্টলি ডিসিশন মেকিং এ যদি আমরা নারীদের রাখতে না পারি, শুধু সিম্বলাইজেশন, শুধু শো করার জন্য, আসলে এটাকে আমি কখনো ইনক্লুসিভ বলতে পারবো না। রূপাইয়া কি বলতে চান? এই ক্ষেত্রে এটা সত্যি যে অনেক প্যানেলেই আসলে দেখা গিয়েছে নারীদেরকে আসলে শুধুমাত্র ইনক্লুসিভ একটা প্যানেল দেখানোর জন্যই আসলে আমাদের প্যানেলে নারীরা আছেন। জি, এবং এই ক্ষেত্রে আমি নিজেও আসলে এটার একটা মানে আমি নিজেও আসলে এটার একটা মানে ভুক্তভোগী হয়েছিলাম। যেমন আমি একটা অন্য প্যানেলে ছিলাম, তো আমাকে বলা হয়েছে আমি আমার মনোনীত মানে আমার পছন্দ বা ঐচ্ছিক বা আমার যেটা যোগ্যতা বা সক্ষমতা সেই অনুযায়ী আমাকে প্যানেলে দাঁড় করানো হয়নি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমি মানে সেই জায়গা থেকে মানে যখন আমি বুঝলাম যে এই ধরনের একটা মানে শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক, তারপর আমি যেহেতু একজন নারী, পাশাপাশি আমি একটু অন্য জাতিগোষ্ঠী, তো এইসব জায়গা ভেবে তারা যখন আমাকে মানে একটা মানে একজন টোকেনিজমের আনতে চাইলো, সেই জিনিসটাকে আমি আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করি। তো এই জিনিসটা প্রচুর হয়েছে, বিশেষ করে যারা হলো যে দলীয় লেজুর ভিত্তিক একটা রাজনীতি, বা আমি লেজুর ভিত্তিক না বললেও বলবো যে কোনো না কোনো রাজনৈতিক
রাজনৈতিক দলের মানে সংগঠন আর কি, ছায়া সংগঠন, সেই সকল মানে দলগুলোর সাথে এই ঘটনাটা বেশি ঘটেছে আর কি। আচ্ছা, এখনো পর্যন্ত আমি যে প্যানেল থেকে নির্বাচন করছি সেটাকে আমি বহুত্ববাদ বা বৈচিত্র্যের একটা মেলবন্ধন আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। আপনারা জানেন আমি প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে নির্বাচন করছি, সেখানে আমরা পুরো প্যানেল থেকে 11 জন নারী শিক্ষার্থী আছি। যদি পার্সেন্টেজের হিসাব করি তাহলে 40% আমরা নারী শিক্ষার্থী। এবং সেখানে আমরা যেদিন প্রেস কনফারেন্স করেছিলাম সেদিন আমাদের যখন আমরা নিজেদের কথা বলছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে এখানে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষজন আছে এবং তারা যে পরিচয়ে পরিচিত হতে চায় সেই পরিচয়ের মানুষজন আমরা এই প্যানেলে আছি। আমরা ত্রিপুরা কমিউনিটি থেকে একজন আছি, মারমা থেকে একজন আছি এবং চাকমা থেকে আমি আছি। এবং আমাদের প্যানেলে একজন ফিজিক্যালি ডিসেবল পার্সন আছেন যিনি হচ্ছে চোখে দেখেন না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টোকেনিজমের কথা যদি বলি, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু আমি যেহেতু 4 বছর পর্যন্ত আমি ক্যাম্পাসে আছি তো সেক্ষেত্রে আমি আসলে জানি কে আমার হয়ে কথা বলছে, কে আমাকে স্বীকৃতি দিতে চায় কিংবা আমি কোন পরিচয়ে পরিচিত হতে চাই, হ্যাঁ কে টোকেনিজম হিসেবে ব্যবহার করতে চায়। তো আমি যেটা বিশ্বাস করি, আমি হেমা চাকমা, আমার নিজস্ব একটা আইডিওলজি আছে। আমি শুধুমাত্র এই 2 দিনের ক্ষমতার জন্য আমার নিজের আইডিওলজিকে বিকিয়ে দিয়ে অন্য কোনো জায়গায় আমি যেতে পারছি না। ভাই আপনি ভোট দেন আর না দেন, আই ডোন্ট কেয়ার। মানে আমার কথা হচ্ছে আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, আমার একটা আইডিওলজি আছে, সেটাকে আমি বিকিয়ে দিয়ে 2 দিনের ক্ষমতার জন্য এক্স্যাক্টলি আমি যে কথাটা বলতে চাই, যারা আমাকে সম্মান দেয় আমি ওই প্যানেলে যাব। আর এখনো পর্যন্ত আমার প্যানেল নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ আমরা চেয়েছি, আমাদের হয়তো হাজার হাজার কোটি টাকা নাই, আমাদের কোনো পপুলিস্ট রাজনীতি নাই, আমরা কোনো জায়গায় গিয়ে আমরা মানে টাকা পয়সা চাইতে পারছি না, কিংবা আমাদের পিছনে কেউ ক্যামেরা নিয়ে ঘুরছে না। সো এটা নিয়ে আমাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই। আজকে ডাকসু আসছে 6 বছর পরে, তো আগামীতে হয়তো দেখা যাবে যে কোনো একটা রাজনৈতিক দল যখন আসবে তখন হয়তো ডাকসু নাও আসতে পারে, বাট এই ডাকসুটা আমাদের জন্য এই কারণে ইম্পর্টেন্ট কারণ আমরা চাই বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রারম্ভে শুরু থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে শুধুমাত্র মূলধারার জনগোষ্ঠী বসবাস করে না, আমাদের মতো পাহাড় থেকে উঠে এসেছি আমরা, এরকম অনেকেই বসবাস করে, এবং দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, এরকম অনেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ে আসলে সকল ধর্মের সকল বর্ণের মানুষজন এখানে বসবাস করে। এখন কেউ যদি চায় সে হিজাব পড়বে, অবশ্যই তাকে পড়তে দিতে হবে। এখন কেউ যদি চায় যে হিজাব পড়বে না, তাহলে সে পড়বে না। আমি সবসময় এই কথাটা বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, যেখানে তার কি চয়েস, সে যদি চায় সে রাজনীতি করবে না তাহলে সে করবে না, সে যদি চায় রাজনীতি করবে তাহলে সে করবে, এটা তার চয়েস। বাট আমি সবসময় এটাই ইনশিওর করতে চাই এই বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সকল ধর্মের মানুষজন থাকবে এবং সবাই একটা সুস্থ পরিবেশে থাকবে। কারণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকসু নির্বাচন, এটা আসলে অনেকেই বলে যে এটা মানে দ্বিতীয় জাতীয় সংসদের মতো আর কি। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আমি ইনশিওর করতে চাই, অ্যাটলিস্ট আমি যে জায়গায় আছি এখনো পর্যন্ত আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি, মানে আমি যদি নির্বাচিত হই আমি সবাইকে নিয়ে কাজ করব, যে হিজাব পরে তাকে নিয়েও কাজ করব এবং যে হিজাব পরে না তাকে নিয়েও আমি নির্বাচন করব বা কাজ করব, সহযোদ্ধা হিসেবে আমরা একসাথে কাজ করব। আপনি গণতান্ত্রিক পরিবেশের কথা বলছিলেন, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? অনেকদিন তো হয়ে গেল। হ্যাঁ, নির্বাচনের পরিবেশ যদি আমরা একটু পরিলক্ষিত করি, এখন কিন্তু অনেক ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে। আমরা যদি বিগত 2019 সালে, যদিও আমি ক্যাম্পাসে ছিলাম না, বাট আমরা তো ইনফরমেশনগুলো বিভিন্ন সোর্স থেকে কালেকশন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার যে পর্যালোচনা হয়েছে সেটা কিন্তু ফেয়ারলি কোনো ইলেকশন হয় নাই। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত আমি আশঙ্কা করি যে আসলে এই নির্বাচনটা কি ফেয়ারলি হবে নাকি আনফেয়ার হবে। তো সেক্ষেত্রে এটা প্রশাসনকে দায় নিতে হবে, যেহেতু তারা একটা নির্বাচন কমিশন গঠন করেছে, তো তাদেরকে এটা ইনশিওর করতে হবে যে এই নির্বাচনটা যেন ফেয়ারলি হয় এবং প্রতিটি শিক্ষার্থী যেরকম ভাবে চাচ্ছে। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থীরা আচরণ লঙ্ঘন করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা সব প্যানেল থেকে কিন্তু এই আচরণগুলো লঙ্ঘন করছে। তারপরেও এই যে বিষয় বিধিনিষেধগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু অনেকেই করছে, সেটার বাইরে গিয়ে কাজ করছে। তো তারপরে আবার যখন মনোনয়ন ফর্মের ক্ষেত্রে একদিন বাড়ানো হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ভোটের যেদিন ভোট হবে সেটা নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী নেওয়া আসছে, যেটা আসলে আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদ নির্বাচনে এটা আসলে আনাটা এত গুরুত্বপূর্ণ কিনা একটু সন্দিহান লাগে আমার কাছে। তো গণতান্ত্রিক পরিবেশ অবশ্যই চাই, ডাকসুর এই এনভায়রনমেন্টটা এখনো পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই যে প্রশাসন ফেয়ারলি করবে। বাট যদি না করে আমরা কিন্তু শিক্ষার্থীরা বসে থাকবো না, কারণ আগের মতো দিন নাই। আমরা এখনো স্ট্রংলি জিনিসটাকে বিশ্বাস করি, যদি কোনো আনফেয়ার আচরণ আমরা দেখতে পাই তাহলে আসলে এই নির্বাচনটাকে নিয়ে আমরা স্ট্রংলি একটা প্রতিরোধ করব। সুরমি বলেন, পরিবেশ কেমন দেখছেন, নির্বাচনী পরিবেশ? এরপর আমি রূপায়ের একই প্রশ্ন,
যে আপনি শর্মির কাছে জানতে চাচ্ছি যে কেমন নির্বাচনী পরিবেশের কথা হেমাদি যেমনটা বললেন, আমি অবশ্যই ওনার সাথে একমত যে অনেক প্যানেলকে আমরা দেখতে পেয়েছি তারা বিশ্ববিদ্যালয়ের ইসি প্যানেলের মানে ইসি বোর্ডের নির্দেশনা অনুসারে যে ডেটের আগে প্রচারণা শুরু করা যাবে না এই ধরনের বেশ কিছু বিধিমালা দেওয়া হয়েছিল, সেই সব লঙ্ঘন করে অনেক আগে থেকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বড় বড় পোস্টার, লিফলেট, বিভিন্ন ধরনের বোর্ড মানে বিভিন্ন ধরনের বোর্ড বানিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছিলেন। মানে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তারা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছিলেন, যেটা কিন্তু অন্যান্য যে প্রার্থীরা তাদের জন্য একটা ফেয়ার গ্রাউন্ড যে ক্রিয়েট করার কথা আমরা বলছি সেই জায়গাটাতে গিয়ে হ্যাম্পার করছে। তো বিশ্ববিদ্যালয়কে এইসবের বিষয়ে পদক্ষেপ নিতে অনেক পরে দেখা গিয়েছে, যেমন মানে বড় বড় পোস্টার ছাপানো যাবে না বলার সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করা হয়েছে এবং সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালকে বিকালের দিকে সরিয়ে নেয়। ঠিক আছে, কিন্তু এই সরিয়ে নেওয়াটা বা এগুলো যে যারা বিধি লঙ্ঘন করছে তাদের এগেনস্টে প্রপার ইনিশিয়েটিভ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আরও অনেক আগে দরকার ছিল এবং যেহেতু তারা বিধি লঙ্ঘন করেছে সুতরাং অবশ্যই দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আমার কাছে বর্তমানে পরিবেশ নিয়ে যেহেতু আমি 2019 সালের ডাকসুর সময় আসলে দেখা গেছে আমি কলেজে পড়তাম হলিক্রসে, তো সেই সময় আমি দেখেছিলাম যে একটা ডাকসুর যে প্রচারণার মাঠ সেই সময় দেখা যায় যে একটা রক্তাক্ত একটা মানে কিছু না কিছু হবে, একটা এমন যে কেউ দাঁড়াচ্ছে প্রতিদ্বন্দ্বিতাকে ফোন দিয়ে বলছে তুমি দাঁড়াইও না বা তুই দাঁড়াবি না, বা দেখা গেছে যে সেটা নিয়ে বাক বিতণ্ডার একটা পর্যায়ে গিয়ে কেউ কাউকে রক্তাক্ত করে ফেলছে। তো এই জায়গা থেকে আমার দৃষ্টিভঙ্গি বা আমার অবজারভেশন হলে এই মুহূর্তে আমরা যারা দাঁড়িয়েছি অত্যন্ত যে সেই ভয়ের সংস্কৃতি যে আমাকে দমিয়ে দেওয়া বা নিষ্পেষিত করার যে একটা অপচেষ্টা সেটা আমি দেখছি না, যেটা হলো যে আমি কলেজে থাকা অবস্থায় প্রত্যক্ষ করেছিলাম। এবং আরও একটি বিষয় হলো যে মানে সেটা হলো যে কিছুক্ষণ আগে যে ব্যানারের কথা বলা হলো, যদিও 2019 সালের সাথে যদি তুলনা করি এই দিক থেকে প্রশাসনের যদিও অনেক দেরিতে পদক্ষেপ নিয়েছে, তাও আমি মনে করি যে একটা জিনিস ভালো যে এই ক্ষেত্রে বড় বড় ব্যানার বা এই যে বড় বড় লিফলেট বা মানে বড় বড় যে আপনার পোস্টার এগুলো যে বসানো যাবে না বা এইগুলো যে মানে অবস্থান করা যাবে না, এটাকে আমি ভালো চোখে দেখছি, ইতিবাচকভাবে দেখছি। কেন? কারণ দেখেন এই পোস্টার লাগানো নিয়েও কিন্তু রক্তাক্ত একটা ঘটনা ঘটে যেত আগে। আপনি যদি দেখেন টিসিতে এই ব্যানার লাগাচ্ছ কেন, আমি এই ব্যানার লাগাবো, এই জায়গা নিয়েও মারামারি হতো। পাশাপাশি এখানে একটা অর্থেরও বিষয় আছে, কারণ যার যত বেশি অর্থ সে তত বেশি বড় ব্যানার বানাবে। তো প্রশাসনের যে এই উদ্যোগটাকে আমি আসলে ইতিবাচকভাবে দেখছি, এই আর কি। আর পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই যে শিক্ষার্থীদের প্রচারণার পরিবেশ অনেকটা এখনো শিক্ষার্থী বান্ধব হলেও মানে যেহেতু আমরা স্বাধীনভাবে প্রচারণা করতে পারছি, কিন্তু এই ক্ষেত্রে হলো যে আমি মনে করি যে আমরা সাইবার বুলিং এর অনেক বেশি শিকার হচ্ছে নারীরা। মানে আমাদের যে মানে আমরা যে যেহেতু প্রচারণা করছি, আমাদের বিভিন্ন ছবি, আমাদের বিভিন্ন মানে আমাদের কথা, আমাদের ইন্টারভিউ বিভিন্নভাবে প্রচার হচ্ছে বা আমরা ফেসবুকেও প্রচারণা চালাচ্ছি, কারণ আমরা এখন বিশ্বায়নের একটি যুগে বসবাস করি। তো এই জায়গা থেকে আপনি দেখবেন যে আমাদেরকে সামনাসামনি কিছু না বলা হলো সাইবার ভাবে যেভাবে। এই প্রসঙ্গে আরো একটু বিস্তারিত কি বলবেন যে নারী হিসেবে কি কোনো অতিরিক্ত চ্যালেঞ্জ আপনি মুখোমুখি হচ্ছেন? এই মুহূর্তে আমি যদি সত্যিকার অর্থে বলি আমি অবশ্যই দুই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি। এক, যেহেতু আমি একজন অনাবাসিক শিক্ষার্থী, এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাকে প্রচারণার কাজে প্রায় প্রত্যেকটা হলে যেতে হচ্ছে রাত 10টা 9টা, মানে দেখা যাচ্ছে 10টা পর্যন্ত আমাদের সময়। তো এই ক্ষেত্রে যেটা হয় যে একজন শিক্ষার্থীদেরকে যদি মানে বিশ্ববিদ্যালয় থেকে একটা পরিবহনের ব্যবস্থা করে দিতে পারতো, এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু সেভাবে আমি প্রশাসনের কোনো মানে সাড়া পাইনি। যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি যারা প্রচারণার কাজ করছে, এখানে অনেক অনাবাসিক শিক্ষার্থী দাঁড়িয়েছে, তাদের যাতায়াতের জন্য যদি একটা ব্যবস্থা করা হতো, কারণ রাত 9টার পর 10টার পর কিন্তু আসলে দেখেন আপনি একজন অনাবাসিক শিক্ষার্থী বা আপনি যদি আবাসিক শিক্ষার্থী হন, আপনি যদি দেখেন একটা হলো সুফিয়া কামাল হল একদিকে হলো যে আপনার কুয়েত মৈত্রী বঙ্গমাতা হল আরেক দিকে, এখানে কিন্তু আপনার ভাড়ায় কিন্তু 80 টাকা পড়ে। তার মানে বুঝতে পারছেন দূরত্ব কতটুকু। এই যে একটা হল থেকে আরেকটা হলে যাতায়াতের বিষয়ও কিন্তু আপনার এই যে রাতের বেলা যে আমাদের 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা নিরাপত্তার বিষয় যে আমরা রাতের বেলা কিভাবে প্রচারণাটা করব। বা আমাদের তো শিক্ষার্থীরা রাত 9টা 10টার পরেই বা 9টার পরেই আসলে হলে ঢুকে, কারণ অনেকে টিউশনি করায়, অনেকে রিডিং রুমে থাকে। তো এই বিষয়টা আমি অ্যাজ এ নারী হিসেবে ফেস করছি। আর আমি তো প্রথমত বললাম যে সাইবার বুলিং এর বিষয়, যে আমাদের আইডি ডিসেবল করার অনেক চেষ্টা চলেছে, আমাদের ফেসবুকে নানান ধরনের ট্রল করা, বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলা, যেগুলো আসলে অনেকটা মানে অনেক কিছু আমাদেরকে নিয়ে বলা আর কি। না, এটা আসলে করা যায় না, কারণ আপনাকে যে ধরনের শব্দর সম্মুখীন হতে হচ্ছে, এটা আসলে ভিজুয়াল হোক বা সামনাসামনি হোক, আপনাকে এটা হতে হচ্ছে। শর্মি কি বলবেন এই বিষয়ে? অবশ্যই আমি একমত এইসব বিষয়ে যে মেয়েদের নারী হিসেবে বেশি ট্রল করা হচ্ছে, চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিনা?
হ্যাঁ অবশ্যই। প্রথমত হচ্ছে যদিও আমি আবাসিক শিক্ষার্থী, কিন্তু আমাদের প্রচারণার ক্ষেত্রে আপনি জানেন যে ছেলেরা ছেলেদের হলে গিয়ে যেভাবে প্রচারণা চালাতে পারছে, আমরা কিন্তু মেয়েরা মেয়েদের হলে গিয়ে সেভাবে প্রচারণা চালাতে পারছি না। আমাদেরকে প্রচারণার সময়টা রাত 10টা পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় কি রাত 10টা বাজে আসলে মেয়েরা ওভাবে হলে থাকে না, কারণ অধিকাংশ মেয়ে টিউশন করায়, মানে দিদি যেমনটা বললেন যে তারা ঢোকেই 10টার মধ্যে, অথচ আমাদেরকে সে 10টার মধ্যে বিভিন্ন হল থেকে বের হয়ে যেতে হচ্ছে। অ্যাটলিস্ট এটা যদি 11টা পর্যন্ত করা যেত, তাহলে হয়তো আমরা যারা অন্য হল থেকে অন্য হলগুলোতে মানে এক হল থেকে আরেক হলে প্রচারণা করছি, সেই ক্ষেত্রে আমরা হয়তো আর একটু সময় পেতাম স্টুডেন্টসদের সাথে ইন্টারাক্ট করার জন্য। এই ক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করছি প্রচারণার ক্ষেত্রে। আর একটা বিষয় যেটা সাইবার বুলিং, হ্যাঁ সাইবার বুলিং, এটা আসলে মেয়েদেরকে এক্সট্রা একটা হ্যারাসমেন্ট বলি বা ইনসিকিউরিটি এই জায়গাটাতে। সাইবার বুলিং নিয়ে কি হেমা কিছু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই, সাইবার বুলিং নিয়ে তো আমি অবশ্যই কথা বলতে চাই, কারণ আসলে মানে যখনই কোনো কথা বলতে যাই তখন সেটার ভিকটিম যদি আমি হই, তাহলে প্রসঙ্গত অবশ্যই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি দেখলাম মানে বিশ্ববিদ্যালয়ে যে অনেকগুলো প্যানেল থেকে নারী শিক্ষার্থীরা দাঁড়িয়েছে, তাদেরকে তারা যখনই সোশ্যাল মানে গণযোগাযোগ মাধ্যমে তাদের ছবিগুলো দিচ্ছে, তাদেরকে ওইখানে গিয়ে শাহবাগী, গোসল করে আয়, এরকম কথাবার্তাগুলো বলছে। এবং শিবির থেকে যে দাঁড়িয়েছে, সেই হচ্ছে শিবিরের প্যানেল থেকে যে দাঁড়িয়েছে, তাকেও কিন্তু বিভিন্ন অঙ্গিভঙ্গি ব্যঙ্গাত্মকভাবে বিভিন্ন বিষয় নিয়ে ইনক্লুড করা হচ্ছে। মানে সাইবার বুলিংটা হচ্ছে আসলে, বাট একজন নারী শিক্ষার্থী আমাদের জন্য একটা মানে এক্সট্রা একটা স্ট্রাগল আর কি আমার কাছে মনে হয়। আপনি যেই প্যানেলের শিক্ষার্থী হন না কেন, মানে অ্যাজ এ নারী ইউ হ্যাভ টু ফেস, বাট এগুলো যারা করছে তারাও তো ইউনিভার্সিটির এক্স্যাক্টলি, আমি সেই কথাই বলতে চাই। একজন ছিন্নমূল মানুষ যার কোনো হয়তো ফর্মাল এডুকেশন ক্যাপাবিলিটি নেই, সে যদি আমাকে ট্রল করে, সে যদি আমাকে বুলি করে, রাস্তা দিয়ে হাঁটার সময় যদি আমাকে চ্যাংচুং চাকমা এন্টেন বলে, আই ডোন্ট কেয়ার। বাট একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আপনি যখন আমাকে বুলি করবেন, তখন আমার সমস্যাটা দাঁড়ায়। কারণ ভাই, আপনি পড়াশোনা করছেন, আপনি সরকারের ট্যাক্সের টাকা পড়াশোনা করছেন, আপনাকে কি বুলি করার জন্য এখানে পড়াশোনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে? নো। আমি দেখেছি, আমি যখনই কোনো একটা প্রতিবাদ করতে যাই, বিশেষ করে এটা তো আমাদের জন্য আরো বেশি এক্সট্রা একটা প্যারা, যে আমরা পাহাড় থেকে যারা এসেছি আমাদেরকে সবসময় বুলি করা হয়, এই উপজাতির বাচ্চা কি কয়, এই চ্যাং চ্যাংচুং কি কয়। তো এই ক্ষেত্রে অ্যাজ এ নারী শিক্ষার্থী এবং অ্যাজ এ পাহাড় থেকে উঠে আসা একজন শিক্ষার্থী হিসেবে এই জিনিসটাকে আমি বারবার ফেস করতে হয়। 2024 সালে যখন গত সেপ্টেম্বরে 19 এবং 20 তারিখে সাম্প্রদায়িকতার নাম করে যখন পাহাড়ে অনেক গন্ডগোল লেগে গিয়েছিল, যখন আমরা আন্দোলন করেছিলাম, তখন দিদি সহ আমরা সবাই মিলে একটা স্মারকলিপি দিতে হয়েছে। এই কারণে ওর ডিপার্টমেন্টে একজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞানী, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই পাবলিকের একটা পোস্ট দিয়েছে উপজাতির নারীরে এমন এমন করি। সো আপনি দেখেন আমার অ্যাজ এ নারী শিক্ষার্থী এবং পাহাড়ের একজন শিক্ষার্থী হয়ে কি ধরনের সাইবার বুলিং এর শিকার হতে হয়। এবং আরেকটা জিনিস খুবই নর্মাল, দেখুন বাংলা কিন্তু আমার মাতৃভাষা না, আমার একটা নিজস্ব মাতৃভাষা আছে, তো সেক্ষেত্রে আমার উচ্চারণে ভুল হওয়াটা বড় কিউট, আমি মনে করি একটা কিউটনেস। দেখেন আর রাষ্ট্র কিন্তু আমাকে কখনো আমার মাতৃভাষায় পড়াশোনার সুযোগটা দেয় না, তো সেক্ষেত্রে আমাকে বাংলা ভাষায় পড়াশোনা শিখতে গেলে স্বাভাবিকভাবেই এটা তো হবে। দেখেন বাংলাদেশের কালচারটা হচ্ছে এমন, নিজে তো কিছু পারে না, বরং কেউ যদি কিছু একটা করতে যায় তার প্রথম কাজ হচ্ছে তাকে টেনে ওর নিচে নামানো। তো যখন দেখা যায় যে বাংলাদেশের কোনো শিক্ষার্থী বিদেশে যখন পড়াশোনা করতে যায়, তখন কিন্তু এক্স্যাক্টলি তারা যে কাজটা করে ওদেরকে দেখানো হয়। হ্যাঁ, যখন তাদেরকে দেখানো হয় যে ওই কালা, তারপরে ওই এশিয়ান, ওই ইন্ডিয়ান যখন বলে, তখন এক্স্যাক্টলি তারা মানে ওই জিনিসটা ফেস করে এবং ফেসবুকে দেয়। অথচ তাদের নিজের দেশে তাদের জনগণ যখন এরকম কাজটা করছে, তখন কিন্তু তাদের গায়ে লাগে না, তখন এক্স্যাক্টলি তারা ওই কাজটা করে। এবং আমাদের জন্য তো বিভিন্ন ধরনের ন্যারেটিভও দেওয়া হয়। দেখেন গত কয়েক বছর আগে চিটাগাং একটা ঘটনা ঘটেছিল, যেখানে ঘটনাটা কি ছিল, হাড্ডি কখনো গোস্ত হয় না, উপজাতি কখনো বন্ধু হয় না। দেখেন একটা স্টেট তার মানে একটা তার হ্যাঁ একটা ভূখণ্ডের মধ্যে, একটা দেশের অভ্যন্তরে একটা ভূখণ্ডের মধ্যে কি ধরনের ন্যারেটিভ এস্টাবলিশ করে আমাদেরকে দূরে সরিয়ে রেখে দেওয়া হচ্ছে। এবং তারা আমরা যখন কোনো যৌক্তিক আন্দোলন করতে যাই, তারা আমাদেরকে বলে দেশদ্রোহী। ভাই, আমরা তো সংবিধানে ইনক্লুড হতে চাই, আমরা তো এক্সক্লুড হতে চাই না। তো সেক্ষেত্রে ওরা বারবার আমাদেরকে সরিয়ে দিচ্ছে। তা আমরা তো বলছি ভাই, যখন ঋতুপর্ণা চাকমা মানে যখন ফুটবল খেলে, যখন সাব জয়ী হয়, চ্যাম্পিয়ন হয়, তখন কি সে ঋতুপর্ণা চাকমাই রিপ্রেজেন্ট করে? মোটেও না, সে বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে এবং বাংলাদেশকে বলছে। এবং অ্যাজ ইউজুয়াল আমরা যারা পড়াশোনা করছি, আমরা যারা বাংলাদেশে থাকি, তখন আমরা যখনই প্রত্যাহিক সমাবেশ, আমরা যখন জাতীয় সঙ্গীত গাই, তখন আমরা কি বলি না, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। তো অবভিয়াসলি আমাদের প্রথম পরিচয় আমি একজন বাংলাদেশী।
তো সেক্ষেত্রে আপনি যদি আমাকে নারী শিক্ষার্থী কিংবা সাইবার বুলি করেন এবং নারী শিক্ষার্থী হিসেবে ব্লেম করেন, তাহলে এই বিষয়টা আমার কাছে মনে হয় যে খুবই হাস্যকর। ভাই তার শিক্ষা নিয়েও প্রশ্ন ওঠে তখন। এক্স্যাক্টলি তাই উঠে। আমি এই কথা বারবার বলতে চাচ্ছিলাম, যারা মানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করছে তারা যখন এই ধরনের বুলিং করে, তা আমার কাছে আসলে মনে হয় যে আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো শিক্ষার্থী প্রোডাকশন করতে পারছে? আমরা কিন্তু দেখি এখন কিন্তু বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় টিকে আছে কিভাবে, পুরনো একটা কালচার ছিল সেই নামের হিসেবে টিকে আছে, কিন্তু কোয়ালিটির কথা যদি বলি, আপনি যখন কোন একটা বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিশেষ করে মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যখন আপনি যাবেন, তাদের কনফিডেন্স আর আমাদের বিশ্ববিদ্যালয়ের কনফিডেন্স দেখলে আপনি লিটারালি হেসে দিবেন। কারণ তাদের যে কনফিডেন্স, তাদের যে এনভায়রনমেন্ট, তারা যে ধরনের একটা কোয়ালিটি মানে ইনশিওর করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা পারছে না। এবং তার কারণে আমার কাছে মনে হয় যে আমার একটা ইস্তেহারের প্রধান লক্ষ্য হচ্ছে গবেষণার খাত বাড়ানো, গবেষণার একটা বরাদ্দ থাকে সেটা বৃদ্ধি করা। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুদিন পর একটা র্যাঙ্কিং এর কাহিনী উঠে, কিন্তু এক্স্যাক্টলি যে কোয়ালিটিটা আমরা পাচ্ছি, আমি নিজে হেলথ ইকোনমিক্স স্টুডেন্ট, আমাদের যে পরিমাণে রিসার্চ হওয়ার কথা সেই পরিমাণে আমি দেখতে পাচ্ছি না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমার ধারণা অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় এখন আর আসলে গতানুগতিক লেখাপড়া, গতানুগতিক যে বই পড়া, মুখস্থ বিদ্যা, সেটা করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভাবে যদি চলে এবং একাডেমিক সিলেবাসে যেরকম হালনাগাদ নেই, আপডেটেড না, দেখেন যদি আপডেটেড হতো তাহলে কি আমরা চাকরির বাজারে এত পিছিয়ে থাকতাম? কোনো কিছুই হতো না। তো সবকিছু বিবেচনায় যদি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু কোনো রকম উন্নতি হয়নি, বরং অনেক বেশি অধপতন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে পাহাড়ি শিক্ষার্থীরা কি পিছিয়ে ছিল ডাকসুতে এত বছর? পিছিয়ে থাকবে কেন? না না না, ডাকসু নির্বাচনে না, আমি পার্টিসিপেশনটা আমিও কিছু বলতে চাই, মানে আমাদের একদম ছিল না এমনটা না। আমি যেমনটা জানতে পেরেছি যে 2019 সালে যে ইলেকশনটা হয়েছিল, তখন আমাদের সুরকৃষ্ণদাকে তো আমরা সবাই চিনি, বক্সার, বাংলাদেশের বেশ কয়েকবার উনি বাংলাদেশের নাম ইন্টারন্যাশনাল বিভিন্ন ফিল্ডে গিয়ে রিপ্রেজেন্ট করেছেন। সো সুরকৃষ্ণদা তিনি নিজে ইলেকশন করেছিলেন, সুরকৃষ্ণদার পাশাপাশি আরও একজন মেবি করেছিলেন। অলসো নারী পার্টিসিপেশনও তখন ছিল, রোকেয়া হলে কোনো একজন দিদি তখন করেছিলেন, ইলেকশন করেছিলেন। সো পার্টিসিপেশনটা ছিল, কিন্তু কম ছিল, হয়তো একটু। এখানে একটা কথা আছে, এখানে বিষয়টা হলো যে যখন ছাত্রলীগের আমলে ছিল, হ্যাঁ, গণ অভ্যুত্থানের আগে যে আমলটা ছিল, সেই আমলে যে কোনো স্বতন্ত্র শিক্ষাতেই দাঁড়াতে একটা ভয় পেত। তারপর আমরা সংখ্যায়ও কম, বিশ্ববিদ্যালয়ে আমাদের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম, এবং আমরা যেহেতু দেখা যায় যে একজন ভিন্ন জাতি গোষ্ঠীর, দেখা যায় যে আমাদেরকে সম্পাদক পদে বা ধরেন আগামীতে ভিপি পদে ভাবতেও কিন্তু এই মানসিকতারও একটা ব্যাপার আছে। কিন্তু এই যে আমরা সম্পাদক পদে যারা দাঁড়িয়েছি, মানে আমাদেরকে অনেকটা দেখা যায় যে একটা মানে প্যানেল দিতে হবে, একটা মানে ইনক্লুসিভ প্যানেল দেখানোর জন্য দায়ী, মানে একটা দায় আছে। হ্যাঁ, কিন্তু আমাদের যে যোগ্যতা আছে বা আমরা যে নির্দিষ্ট কোনো ফিল্ডে শুধুমাত্র নিজের জাতিগোষ্ঠীর বাইরে গিয়েও আসলে সকলের জন্য কথা বলতে পারি বা সকলের হয়ে কথা বলতে পারি, এই মানসিকতাটা কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদেরও আসেনি, এবং এই মানসিকতাটা এখনো মানে এখন একটা পিছিয়ে আছে। তো এই জায়গাটা আমি তুলে ধরতে চাই। এবং আরো একটা বিষয়, যে সেই আমলে আসলে কতটাই বা মানে একজন শিক্ষার্থীর আসলে এগিয়ে আসার সাহস ছিল। এখন তো আমরা সকলেই আসছি, মানে অত্যন্ত এই যে আমি কিছুক্ষণ আগে বলেছি, হ্যাঁ, আরো আসবে। এবং আমরা চাচ্ছি যে আমাদের এই যে ধারাটা, হ্যাঁ, এই যে আমরা এই পার্টিসিপেন্ট, আমরা অবশ্যই চাই আগামীতে ডাকসু হোক। আমরা চাই না যে এটা 5-6 বছর, কারণ আমি মনে হয় এই প্রথম আমি মাস্টার্সে ওঠার পর মানে ডাকসু পেয়েছি। সেই কলেজে থাকতে আমি আপনার মানে শিক্ষার্থীদেরকে দেখেছি 6 বছর আগে। তাহলে আপনি ভাবেন, আমরা কি চাইবো আরো একটা 6 বছর পর ডাকসু হোক? আমরা এটা কখনোই চাইবো না। তো আমরা অবশ্যই চাই যে ধারাবাহিকতা বজায় থাকুক এবং আমাদের পাহাড় থেকে আরো বেশি কণ্ঠস্বর উঠে আসুক। বাট ফর ক্লারিফিকেশন, আমরা কিন্তু এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা কেউ ওই সিম্বলাইজেশন বা টোকেনিজমে না, আমরা নিজেদের পজিশনে নিজেরা আগে ঠিক করেছি যে আমরা কে কোন পদে লড়বো, এবং সেখান থেকে বিভিন্ন প্যানেল থেকে আমাদেরকে ইনভাইট করার পরে আমাদের যদি মনে হয়েছে যে হ্যাঁ এবার আমরা ওই প্যানেলে যেতে পারি, সেই ক্ষেত্রে আমরা গিয়েছি। কিন্তু আমাদের নিজেদের ডিসিশন আমরা নিজেরা, 3 জন এখানে যে আমরা পাহাড়ি নারী রয়েছি, আদিবাসী নারী রয়েছি, আমরা নিজেদের ডিসিশন নিজেরা তৈরি করেছি। নির্বাচনী প্রতিশ্রুতি আপনার? আচ্ছা, প্রথমত যে পরিচয় আমি হেলথ ইকোনমিক্সের স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমার মূল যে কোর প্রায়োরিটি সেটা অবশ্যই হেলথ নিয়ে। দেখেন, উইদাউট হেলথ উই আর জাস্ট নাথিং। তো আমরা যদি মানসিকভাবে এবং শারীরিকভাবে যদি সুস্থতা মানে নিশ্চিত করতে না পারি, তাহলে সে আসলে বাকি সব যে প্রসঙ্গগুলো সেগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়। দেখেন, স্বাস্থ্য নিয়ে আমার অবশ্যই একটা মানে চিন্তা ভাবনা আলাদা করে আছে, এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গ্রুপ ইন্স্যুরেন্স চালু আছে, যেখানে স্টুডেন্টরা 2018 সাল থেকে এই ইন্স্যুরেন্সের আওতাধীন হয়েছে। তবে এটা এক্সপেরিমেন্ট করেছিল আমার ইনস্টিটিউট আর কি এটা ইনিশিয়েটিভটা নিয়েছিল। তো প্রথমে এক্সপেরিমেন্ট করলেও পরবর্তীতে দেখা গিয়েছে এটা আসলে সুফল বয়ে আছে। তো সেক্ষেত্রে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা আছে তাদেরকে একটা গ্রুপ ইন্স্যুরেন্সের আওতাধীন করা হয়। প্রতি বছর আমাদেরকে 330 টাকা পে করতে হয় এবং কিছু কন্ডিশনের ভিতরে আমাদেরকে কভারেজ দেওয়া হয়।
গত কয়েকদিন আগে আমরা একাডেমি একটা কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40টা ডিপার্টমেন্টে আমরা একটা সেমিনার করেছি। প্রতিটি ডিপার্টমেন্ট থেকে আমরা সেমিনার করছি, সার্ভে করেছি। তো সেখানে আমরা দেখলাম যে 95% স্টুডেন্ট এখনো জানে না কিভাবে ইন্স্যুরেন্সটাকে ক্লেম করতে হয়। আপনারা দেখবেন গত কয়েকদিন আগে আমাদের ব্যাচমেট জগন্নাথ হল থেকে মানে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। তাহলে বিশেষ করে আমাদের এই তরুণ জেনারেশন আমরা যারা আছি, আমাদের মেন্টাল হেলথ কতটুকু ভঙ্গুর, যে মানে সেই চা বাগান থেকে উঠে এসেছে এই পর্যন্ত, কত কষ্ট করে কত স্ট্রাগল করে সেই পর্যন্ত উঠে এসেছে, তারপরেও তাকে কেন জীবন দিতে হচ্ছে। তার মানে দেখেন আমাদের মেন্টাল হেলথ কি পরিমাণ ভঙ্গুর। তো আরেকটা কথা বলি, কয়েকদিন আগে মানে একটা আপু বঙ্গমাতা হলের, তিনিও আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো বিশ্ববিদ্যালয়ের উচিত তার যে মূল স্টেক হোল্ডার শিক্ষার্থীরা আছে তাদেরকে হেলথ মানে চেক আপের আওতাধীনে আনা। কারণ দেখেন তার যে ক্রনিক ডিজিজ হয়েছিল সেটা কিন্তু একদিন হয়নি, অনেক দিনের একটা লাইফস্টাইল, অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো এনভায়রনমেন্ট, খাবার দাবার সবকিছু নিয়ে যখন তার হেলথ কন্ডিশন খারাপ হয়ে যায়, একদম লাস্ট স্টেজে গিয়ে তার ক্রনিক ডিজিজটা ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যে আপুটা আমাদেরকে ছেড়ে চলে যায়। তাহলে দেখেন অ্যাটলিস্ট ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কিন্তু 2 মিনিটেরও না। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে এবং রাজধানীর মতো জায়গায় থেকে তাকে কিন্তু মারা যেতে হচ্ছে। তাহলে দেখেন, এবং আমাদের যে মেডিকেল সেন্টারটা আছে সেটার কথা যদি আমি বলি, দেখবেন আমি গিয়ে দেখেছি ওখানের অবস্থা খুবই ভুতুরে। মানে ওটা যে আসলে মেডিকেল সেন্টার কিনা তা নিয়ে আপনি দেখলে বুঝতে পারেন। এবং অ্যাম্বুলেন্স, আমার রুমের একজন আপু ছিল কয়েকদিন আগে, মানে তিনি এখন হল ছেড়েছেন, তাকে আমরা হসপিটালে নিয়ে গেছি অ্যাম্বুলেন্স কল করে, মানে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে উঠার পরে আমি নিজের সুস্থ মানুষ, আমি অসুস্থ হয়ে গেছি। ভাই অ্যাম্বুলেন্সের এত গন্ধ আমি নিতে পারতেছিলাম না। তাহলে দেখেন কোয়ালিটি কত খারাপ। এটা আমার কোর প্রায়োরিটি। এরপরে যে কোর প্রায়োরিটি আমরা প্রথমে যে বিষয় নিয়ে কথা বলেছি সেটা আবাসন। প্রথম বর্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা তা নিশ্চিত করতে হবে। এবছর আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কত হাজার কোটি টাকা বাজেট পেয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই নিশ্চয়তা আমাদেরকে দিতে পারবে যে প্রথম বর্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা। এবং এরপরে যেটা হচ্ছে পরিবহন, দেখেন শ্রেষ্ঠাদি কিন্তু অনাবাসিক, এবং শ্রেষ্ঠাদির মতো 60% স্টুডেন্ট এখনো পর্যন্ত অনাবাসিক। তাদেরকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যাতায়াত করতে হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাস্যকর যে বিষয়, সেটা আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়ে কোনো নিজস্ব গণপরিবহন নেই। দেখেন বিশ্ববিদ্যালয় ভাড়া করে চলে, হ্যাঁ বিআরটিসি বাস থেকে ভাড়া করে চলে, কিন্তু প্রতি বছর প্রতিটি শিক্ষার্থী থেকে সর্বোচ্চ যে অ্যামাউন্টটা, আমরা তো অনেকগুলো ফি দিই, তার মধ্যে সর্বোচ্চ যে অ্যামাউন্ট সেটা হচ্ছে পরিবহন ফি। 1080 টাকা দিয়ে আমরা পরিবহন ফি দিচ্ছি, বা যে পরিমাণে আপস এন্ড ডাউন যে ট্রিপগুলো থাকার কথা বা পরিবহনের সংখ্যাটা থাকার কথা সেই পরিমাণ নেই। এবং সর্বশেষ যে ডাউন ট্রিপটা থাকে সেটার টাইম থাকে 5:30। এখন যারা বিশেষ করে সায়েন্সে পড়াশোনা করে, সায়েন্স ফ্যাকাল্টিতে যারা পড়াশোনা করে, তারা কিন্তু সারা দিন ব্যাপী ক্লাস করার পর এবং সারা সন্ধ্যা পর্যন্ত তাদেরকে ল্যাব করতে হয়। এবং বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ডিপার্টমেন্টে সকাল 8টা থেকে ক্লাস শুরু হয় এবং 4টা পর্যন্ত থাকে। এখন সেই যদি তার সুস্থ বিকাশের জন্য পড়াশোনাটা তো অবশ্যই আমাদের কোর প্রায়োরিটি, বাট তার পাশাপাশিও তাদেরকে অনেক কিছু করতে হয়। যেমন বিশ্ববিদ্যালয় ভিত্তিক যদি সে কোনো ক্লাব করতে চায়, ইট ক্যান বি ডিবেটিং, ইট ক্যান বি কালচারাল প্রোগ্রাম, ইট ক্যান বি এনিথিং, সে যদি করতে চায় তার তো এই সুযোগটা থাকছে না। তাকে তো তার বাস ছেড়ে চলে যাচ্ছে, তাকে তো চলে যেতে হবে। তো পরিবহন একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এরপর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি নিয়ে এখন আমরা প্রশ্ন করছি, তো সেক্ষেত্রে একটা মানুষের কোয়ালিটি কখন ইনশিওর হবে? যখন তার গবেষণায় খাতটা বরাদ্দ বেশি হবে এবং সেখানে যে বরাদ্দটা দেওয়া হয় আসলে সেটা নিয়ে ঘাটাঘাটি হবে। দেখেন বরাদ্দ কিন্তু সবসময় দেওয়া হয়, কিন্তু যেহেতু আমি হেলথ নিয়ে কাজ করি, মানে হেলথ ইনস্টিটিউটে কাজ করি, আমরা দেখলে প্রতি বছর জাতীয় বাজেটে আমরা দেখি 5% বাজেট দেওয়া হয়। কিন্তু প্রতি বছর শেষে আমরা যখন দেখি যে আসলে যে পরিমাণ বাজেট রেখে দেওয়া হয়েছিল সেই পরিমাণে অনেক বাজেটেই মানে দেখা গেছে টাকা পয়সা খরচ হয়নি। তাহলে দেখেন এই খরচগুলো কেন করতে পারছে না? তার মানে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, যে ধরনের আমলাতান্ত্রিক ব্যবস্থা, এগুলো জটিলতার কারণে আমরা অনেক কিছু করতে পারছি না। তো আমি মনে করি গবেষণার যদি আপনি খাত বাড়ান এবং গবেষণার প্রতি যদি আপনি দৃষ্টি আকর্ষণ দেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে মানে প্রোডাকশন বের হবে, যে শিক্ষার্থীরা বের হবে, তারা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে টপ করতে পারবে। এবং এরপর আরেকটা মেইন বিষয় আমার কাছে মনে হয়েছে, প্রশাসনিক যে যারা কর্মচারী আছে তাদের যে আধিপত্য বিস্তার করা। দেখেন আমি যখন রেজিস্ট্রার বিল্ডিং এ যাব, আমাদেরকে প্রায়শই আমি জানি 99% শিক্ষার্থীরা এগ্রি করবে লাঞ্চের পরে আসেন। ওয়াই আমি কেন লাঞ্চের পরে যাব? আমার কাজটা এখনই, বরং আপনি যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ে হয়ে কাজ করেন, আপনার কাজ হচ্ছে আমাকে সেবা দেওয়া, আপনি কেন আমাকে স্বেচ্ছাচারিতা দেখাবেন? তো এটা রিডাকশন আমি করতে চাই। যেহেতু শিক্ষার্থীরা মানে কর্মচারীরা মনে করে তাদেরকে বিশ্ববিদ্যালয় যথেষ্ট সুবিধা দিচ্ছে। দেখেন নারী শিক্ষার্থী যেটা নীলক্ষেতের বাইরে, অথচ কর্মচারীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মানে ভিতরে 20 তলা বিল্ডিং এ থাকে, নীলক্ষেতের ভিতরে থাকে, মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকে। তার মানে তারা মনে করছে তারা অ্যাকচুয়ালি লর্ড।
তারা আসলেই লর্ড মনে করছে এবং সেই লর্ডের আচরণগুলো আমাদেরকে পোহাতে হচ্ছে। এবং এই জিনিসটাকে আমি রিডাকশন করতে চাই, বরং তারা লাঞ্চের পরে না আসেন বলে আমার স্টার যদি আপনি পড়েন তাহলে দেখতে পারেন। আমি চাই যে এই জিনিসটা এনশিওর করতে, প্লিজ প্লিজ আপনি এখনই আসেন, এটা আমি এনশিওর করতে চাই। এবং আরেকটা যে বিষয় যেটা আমি বলতে চাই যে ডাকসু আজকে হচ্ছে 6 বছর পরে, অথচ এটা হওয়ার কথা ছিল প্রতি বছর। কেন 6 বছর পরে হবে? এটা নিয়মিতকরণে আমি কাজ করতে চাই। আমি কোনো ইস্তেহার মানে সবাইকে মনোরঞ্জনমূলক যেগুলো আমি করতে পারবো না সেগুলো আমি করতে পারবো না, কিন্তু আমার ভয়েসটা থাকবে এই কারণে ডাকসু যেন নিয়মিতকরণ করা হয়। আপনারা জানেন ডাকসু কেন হচ্ছে, কারণ এটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলছে। এখন এটা যদি আপনি নিয়মিত না করেন তাহলে শিক্ষার্থীদের অধিকার কি হবে? এতদিনও তো ছিল না, তাই আমাদের কোনো ভ্যালু নাই। এখন যেহেতু ডাকসুটা একবার হচ্ছে, তো আমি চাইবো প্রতি বছর আমাদের একাডেমিক যে ক্যালেন্ডার আছে সেখানে অন্তর্ভুক্তকরণ করা। এবং আপনি দেখবেন এখনো পর্যন্ত ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী সবকিছুর অধিকার কিন্তু ভিসি রাখেন। কি এই জিনিসটাকে আমি চেঞ্জ করতে চাই, এই কারণে ভিসি যদি সবকিছু অধিকার পাবেন, সবকিছু যদি চেঞ্জ করতে পারেন তাহলে আমাদের দরকারটা কি? বরং ভিসির যে ক্ষমতা সেটাকে কমিয়ে দিয়ে শিক্ষার্থীদের যে অংশগ্রহণমূলক বা শিক্ষার্থীদের যে একটা সংসদ থাকবে সেটার ক্ষমতা বাড়ানো উচিত। আপনার নির্বাচনী প্রতিশ্রুতি? ওকে, যেহেতু আমি একটা নির্দিষ্ট পদের জন্য লড়ছি, অবশ্যই হেমাদি যেহেতু সদস্য পদে লড়ছেন, ওনার একটা হিউজ গ্রাউন্ড থাকে কথা বলার। তো আমার যেহেতু একটা স্পেসিফিক পদ আছে, সেটা হচ্ছে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া। আমি ওই জায়গা থেকে আমার নির্বাচনী যে অঙ্গীকারগুলো সেগুলো সাজিয়েছি, যার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের যে কমন রুমগুলো সেগুলোর পরিবেশ মান উন্নয়ন করা, এবং হচ্ছে যে ওখানে যে স্যানিটেশনের ব্যবস্থা সেই স্যানিটেশনের ব্যবস্থার মান উন্নয়ন করা। পাশাপাশি আমাদের পিডাব্লিউডি বন্ধু, পার্সনস উইথ ডিসেবিলিটি, এই বন্ধুদের জন্য এই যে কমন রুমগুলো, বিদ্যমান কমন রুমগুলো যেগুলো আছে সেগুলো মোর অ্যাক্সেসিবল করা, ওয়াশরুমগুলো অ্যাক্সেসিবল করা, এবং যে দরজাগুলো সেই দরজাগুলো যাতে অ্যাক্সেসিবল করা, যাতে আমাদের পিডাব্লিউডি বন্ধুরা সহজে ওইসব কমন রুমে অ্যাক্সেস করতে পারে। অলসো আমরা কিন্তু মেয়েদের কমন রুমের বিষয়টাকে খুব নর্মালাইজ করে ফেললেও ছেলেদের জন্য কমন রুমের কথা বললে কেন জানি আমরা একটু পিক করে হেসে উঠি, কারণ ছেলেদের জন্য যে কমন রুমের প্রয়োজন এই বিষয়টা আমরা কেন জানি এখনো ওইভাবে নর্মাল করে নিতে পারিনি। হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ছাড়া আর অন্য কোনো ফ্যাকাল্টিতে ছেলেদের জন্য কমন রুম নেই, যার কারণে দেখা যায় যে ক্লাসের ফাঁকে ফাঁকে যে সময়টা থাকে তারা হয় বাইরে কোথাও আড্ডা দিয়ে কাটায়, অথবা তাদের দেখা যায় ক্লাসরুমে কোনো ফাঁকা ক্লাসরুম পেলে সেখানে বিশ্রাম নেয়, অথবা আমাদের ল্যাব রুম থাকে, সেমিনার রুম থাকে, সেইগুলোতে গিয়ে তারা আড্ডা দেয় বা বিশ্রাম নেয়। কিন্তু এই ফাঁকা ক্লাসরুম বা সেমিনার রুম অথবা ল্যাব রুম এগুলো তো বিশ্রাম নেওয়ার বা ইয়া করার জায়গা না। অবশ্যই সেগুলো নির্দিষ্ট কিছু কাজ রয়েছে, সেখানে কিছু শিক্ষার্থী ওইসব কাজ করতে যায়, যার কারণে দেখা যায় যখন তার মানে যে শিক্ষার্থীদের কোনো ধরনের বিশ্রাম নেওয়ার জায়গা থাকে না, তারা যখন ওই ল্যাব রুম বা সেমিনার রুমগুলোতে গিয়ে বিশ্রাম নেয় বা আড্ডা দেয় তখন অনেকের অসুবিধা হয়। এই সব কিছু বিষয় বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনুষদগুলো রয়েছে সেই সব অনুষদে যাতে ছেলেদের জন্য কমন রুম স্থাপন করা যায় বা কমন রুমের সুবিধাটা দেওয়া যায়, এই বিষয়টাতে আমি আমার অঙ্গীকারে আমি রেখেছি। এখন সেকেন্ডলি যেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করা। বিভিন্ন অনুষদ রয়েছে, সকল অনুষদে সুপেয় পানির ব্যবস্থা নেই, সুতরাং সুপেয় পানিটার গুরুত্বকে আমি প্রাধান্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এবং প্রয়োজনীয় শিক্ষার্থীদের চাহিদা অনুসারে সেই সব জায়গায় সুপেয় পানির ব্যবস্থা করা, এই জায়গাটাতে আমি ফোকাস রাখছি। এবং তৃতীয়ত আমার যে আরেকটা বিষয় ক্যাফেটেরিয়া। আমাদের যে বিদ্যমান ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন যাই বলি, যেমন মধুর ক্যান্টিন, ডাকসু ক্যান্টিন, টিএসসি ক্যান্টিন, এইগুলোতে আসলে যে খাবারটা দেওয়া হয় সেটা প্রথমত মানসম্পন্ন না। আর 20 টাকার খাবার দিয়ে কখনো একটা স্টুডেন্টের সারাদিনের যে ক্লান্তি সেই ক্লান্তি মিটিয়ে দেওয়া সম্ভব না। এবং সেই কারণেই আমি বেসিক্যালি এই বিদ্যমান যে জায়গাগুলো রয়েছে এখানে দরকার হলে একটু দামটা বাড়িয়ে মানসম্পন্ন খাবার এবং ডেডিকেটেড কিছু ক্যাফেটেরিয়া স্থাপনের বিষয়ে আমি জোর দিচ্ছি, অথবা যে বিদ্যমান ক্যাফেটেরিয়াগুলো আছে সেইগুলো যাতে ডেডিকেটেডলি ক্যাফেটেরিয়ার জন্যই মানে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধবভাবে তৈরি করা যায় সেই বিষয়গুলোতে আমি জোর দিচ্ছি, যাতে আমাদের শিক্ষার্থীরা সারা দিন যে তাদের ক্লান্তি, ক্লাস করা, বিভিন্ন ধরনের কাজ করা, এই সকল কিছুর পরে যাতে দুপুরে গিয়ে একটা ভালো খাবার পায়, ভালো একটা মিল পায়, এবং সেই বিষয়টাতে আমি জোর দিচ্ছি। এবং পাশাপাশি অনুষদ ভিত্তিক যেই সব জায়গায়, যেমন আমাদের সায়েন্স ফ্যাকাল্টি, তারপর হচ্ছে আইন অনুষদ, এই সব জায়গাগুলোতে কিন্তু কোনো ধরনের ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন কোনো কিছু নেই, কিন্তু তাদের একটা অনেক দিনের ডিমান্ড যে তারা ওই জায়গাগুলোতে ক্যাফেটেরিয়ার ডিমান্ড করে আসছে। তো বিভিন্ন কারণে এগুলো হয়ে আসছে না। আমি এই বিষয়গুলোতে শিক্ষার্থীদের পরামর্শ নিয়ে, শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রশাসনকে জোর করে বা বাধ্য করতে চাই যাতে ওই জায়গাগুলোতে শিক্ষার্থীদের ডিমান্ড অনুসারে ক্যাফেটেরিয়া স্থাপন করা হয়। পাশাপাশি আমার নিজের ফ্যাকাল্টি আছে সোশ্যাল সায়েন্স, পাশে রয়েছে কলা ভবন, কোনোটাতে কিন্তু শিক্ষার্থীদের খাবার দাবারের জন্য যে একটা ভালো জায়গা বা পরিবেশ এই জিনিসটা নেই, সুতরাং এই জিনিসটাতে আমি জোর দিচ্ছি। তারপর আমার চতুর্থত যে বিষয়টা সেটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরিকে ঘিরে। আমাদের সেন্ট্রাল লাইব্রেরিটা পিডাব্লিউডি বন্ধুদের জন্য অ্যাক্সেসিবল না। আর পিডাব্লিউডি বন্ধুদের কথা কি বলবো, আমাদের নিজেদের জন্য অ্যাক্সেসিবল
পসিবল না, পাশ দিয়ে গাড়ি চলে, মিছিল হয়, সব কিছুর আওয়াজ ওই লাইব্রেরির ভেতরে ঢোকে। যদিও এখন একটা নতুন লাইব্রেরি করার কথা চিন্তা চলছে, কিন্তু যতদিন না হয় অ্যাটলিস্ট যেটা রয়েছে সেই জায়গাটাকে যাতে আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধবভাবে তৈরি করা যায় সেই বিষয়টাতে আমি জোর দিচ্ছি। অলসো ডিজিটালাইজড করা আমাদের, যাতে আমরা মাল্টিপারপাস কার্ড যেটা দিয়ে আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় হল থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে লাইব্রেরি এবং অন্যান্য যে সকল জায়গায় দরকার হলে হেলথ পর্যন্ত সব কিছুতে যাতে আমরা অ্যাক্সেস করতে পারি সেই বিষয়টাতে আমি জোর দিচ্ছি। পাশাপাশি আমাদের পিডাব্লিউডি বন্ধুদের জন্য, যারা বেসিক্যালি ভিজুয়াল ইম্পায়ার্স স্টুডেন্টস আছে, তাদের জন্য যাতে ব্রেইল পদ্ধতিতে বইগুলোকে সহজলভ্য করা হয় অথবা অডিও বুক পদ্ধতিতে বইগুলো সহজলভ্য করা হয়, এই বিষয়টাতে জোর দিচ্ছি। এবং আমাদের একটা দৃষ্টি প্রতিবন্ধী রিসোর্স সেন্টার রয়েছে, ওই রিসোর্স সেন্টারটাকে মোর ইফেক্টিভ করা। দরকার হলে ওখান থেকে যাতে বিভিন্নভাবে, এই যে অডিও বুক আমি তৈরি করতে যাব, আমার তো একজন ভলান্টিয়ার লাগবে, এখন যে ভলান্টিয়ারিং করবে সে যাতে বিনিময়ে কিছু ইনসেন্টিভস পায় বা তাকে যাতে কিছু স্টাইপেন্ড দেওয়া হয়, যাতে তারও একটা কর্মসংস্থান, না বলি মানে তার একটা চলার জন্য একটা সে মিনিমাম কিছু একটা পাবে, তাহলে সেও উৎসাহিত হয়ে সেও কাজ করতে আগ্রহী হবে। পাশাপাশি আমার একজন বন্ধু যে দৃষ্টি প্রতিবন্ধী বা অন্য কোনো ধরনের সমস্যা আছে, তার জন্য এইসব অডিও বুক বা ব্রেইল বুক এগুলো সহযোগী হবে। সুতরাং এই বিষয়টাতে আমি আরেকটা জোর দিচ্ছি, আমার চতুর্থ এবং পঞ্চম যে বিষয়টাতে আমি জোর দিচ্ছি সেটা হচ্ছে আমাদের চারুকলার যে বন্ধুরা আছে, আমাদের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আমাদের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের সাথে কিন্তু খাতা কলম, মানে কাগজ, কলম, পেন্সিল, ক্যানভাস, রং, এইসব কিছুর সম্পর্ক ওতপ্রোত, রাইট? কিন্তু আমাদের পুরো ক্যাম্পাসে কোথাও তাদের জন্য একটা স্টেশনারি নাই। বিশ্ববিদ্যালয়ের অধীনে কোথাও একটা স্টেশনারি না থাকার কারণে যে সমস্যাটা হয়, তাদের যখন এই সব জিনিসের প্রয়োজন হয় তাদেরকে নীলক্ষেত অথবা হচ্ছে নিউ মার্কেটে যেতে হচ্ছে, যেখানে তাদেরকে একটা পেপারের দাম যখন 20 টাকা, সেখানে তাদেরকে আসা যাওয়া 80 টাকা খরচ করে নীলক্ষেত বা নিউ মার্কেটে গিয়ে এই জিনিসগুলো কিনে আনতে হচ্ছে। এটা তাদের জন্য একটা ভোগান্তি। সুতরাং আমি চাইবো এই যে চারুকলা অনুষদে একটা স্টেশনারি নির্মাণ করা আমাদের চারুকলার শিক্ষার্থীদের জন্য, এবং সেই স্টেশনারিটা হবে বিশ্ববিদ্যালয়ের অধীনে, পাশাপাশি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। এতে আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের একটা খণ্ডকালীন চাকরি, বা যারা আমাদের শিক্ষার্থীরা আসলে বিভিন্ন ধরনের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসে, যাদের ইনকামের একটা অন্যতম উৎস থাকে টিউশন, সো যাতে তাদেরকে এই ধরনের কাজগুলোতে ভোগান্তি না হতে হয়, হ্যাঁ খুব না হয়, সেই কারণে আমি চাইবো যে এই স্টেশনারিগুলো বা যে জিনিসগুলো আমি প্ল্যান করছি সেগুলো শিক্ষার্থীদের দ্বারা পরিচালনা করতে, এবং এতে শিক্ষার্থীদের কর্মসংস্থানের একটা সুযোগ হবে, মানে খণ্ডকালীন কর্মসংস্থান। আর এর পাশাপাশি তো রয়েছে যে আবাসন সমস্যা, এটা নিয়ে আমি প্রথম থেকে কাজ করে আসছিলাম, এবং হ্যাঁ সাধারণ সমস্যাগুলো আছে। এবং আমার নিজের জাতিগোষ্ঠীর কথা যদি আমি চিন্তা করি সেই জায়গা থেকে, সেটা হচ্ছে আমাদের প্রধান সামাজিক উৎসব বিঝু, বৈশু, সাংগ্রাই, চাংক্রান, এই সময়টাতে কিন্তু আমরা কোনো ধরনের বিশ্ববিদ্যালয় বন্ধ পাই না। সো আমি এই জায়গাটাতে প্রথম থেকে জোর দিয়ে কাজ করে আসছিলাম। এই বছরও আমরা স্মারকলিপি দিয়ে ভিসি স্যার বরাবর আবেদনপত্র দিয়ে আমাদের পরীক্ষাগুলো আমরা বন্ধ রাখি, এবং আমরা আমাদের ক্যাম্পাসে বিঝু উৎসব সেলিব্রেট করি। সো এই ছুটিগুলো যাতে আমরা আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে পারি, এবং আমরা ছুটি হিসেবে যাতে অন্তর্ভুক্ত করতে পারি, যাতে আমরা আমাদের এই উৎসবটা আমাদের আপনজনদের সাথে সেলিব্রেট করতে পারি, এই বিষয়টাতে আমি আমার নিজের দায়বদ্ধতা থেকে আমার কমিউনিটির প্রতি আমি জোর দিয়ে কাজ করছি। পাশাপাশি অন্যগুলো তো রয়েছে, যে আমাদের যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে বা আমাদের যে নিজস্ব ঐতিহ্য, এই জিনিসগুলোকে যাতে অন্যান্য যে ক্লাবগুলো সেখানেও ইনক্লুড করা যায়, মানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যায়, এই বিষয়গুলোতে তো অবশ্যই আমি কাজ করব। রূপায়ার একটু যদি বলেন, এটা কি আপনার প্রশ্নটা কি নির্বাচনী, মানে প্রতিশ্রুতি তো আমারও অনেক, মূলত আমার যেহেতু ফিল্ড হলো হ্যাঁ কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদ থেকে আমি যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছি, তো আমার মূলত আমি সংক্ষেপে যদি বলি তাহলে হবে যে আমি এটাকে কয়েকটা ভাগ করেছি। প্রথমত হলো যে একটা হলো আমাদের ডিপার্টমেন্টের যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দেখা যায় চাকরির বাজারে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে চায়, তো এখন 3-4 বছরের মতো একটা অভিজ্ঞতা চাই, কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দেখা যায় যে অভিজ্ঞতা ছাড়া তো কেউ চাকরি দেয় না। তো এই জায়গা থেকে আসলে আমার প্রথম মানে আমার যে প্রতিশ্রুতি সেটা হলো যে একাডেমিয়ার সাথে হলো যে আমাদের বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো আছে তাদের সাথে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা, ব্যবস্থা করা, এই ক্ষেত্রে প্রশাসনের সহায়তা, প্রশাসনকে বাধ্য করা, যাতে গ্র্যাজুয়েশনের পরে শিক্ষার্থীদেরকে একটা হলো যে চাকরির সুযোগ করে দেওয়া হয় বা ইন্টার্নশিপের সুযোগ। এবং বাকি বিষয়গুলো আমি আরও যদি মানে বাকি বিষয়গুলো হলো যেমন হলো যে একটা স্কলারশিপ, যারা হায়ার স্টাডিজ করতে চায় তাদের বিষয়ে আমার ইস্তেহার আছে। পাশাপাশি ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়ে ধরেন আমি সাংবাদিকতা বিভাগে পড়ি, ও ধরেন সোসিওলজি বা ও হেলথ ইকোনমিক্স তো বা পলিটিক্যাল সায়েন্স
সেন্সে, মানে আমি ধরতে বলেছি। তো এই ধরনের তারা যেই ডিপার্টমেন্টে পড়ে, তো সেই ডিপার্টমেন্ট থেকে হলো যে তাদের ফিল্ড ওয়ার্কটা কতটুকু, তাদের ডিপার্টমেন্ট থেকে তাদের আসলে চাকরির স্কোপ কতটুকু এবং কি কি স্কিল আগামীতে লাগতে পারে, ভবিষ্যৎ স্কিল। তো এই ধরনের একটা মেন্টরশিপ প্রোগ্রাম, পাশাপাশি ঠিক তেমনভাবে আপনার হায়ার স্টাডিজ যারা করতে চায় তাদের জন্য ফ্যাকাল্টি ভিত্তিকভাবে এক ধরনের হলো যে কাউন্সিলর, মানে কাউন্সিলিং চালু করার একটা ব্যবস্থা। এবং যারা ফ্রিল্যান্সার হতে চায়, যারা হলো যে উদ্যোক্তা হতে চায়, আমি চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোক্তা অনেক উদ্যোক্তা বের হোক এবং আগামীতে চাকরির ব্যবস্থা করে দেব। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একজন শিক্ষার্থী শিক্ষার্থী অবস্থা থেকেই হলো যে নিজস্ব কারুপণ্য বা বিভিন্ন ধরনের আপনার হস্তশিল্প তৈরি করতে পারে। তো এই দেখা যায় যে তারা কিভাবে ফেসবুকে মেটা অ্যাডস লার্নিং, বা তারা কিভাবে ফেসবুক বিজ্ঞাপন দিবে, বা তারা এআই প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে ডিজিটাল মার্কেটটা দখল করবে, এইসব বিষয়, বা নিজেদের কিভাবে লোগো বানাবে বা ব্যানারটা বানাবে, এগুলোর জন্য তাদেরকে অন্যের কাছে ছুটতে হয়। তো এই ধরনের একটা সফট স্কিল প্রশিক্ষণ সকলের জন্য এটা। এবং পাশাপাশি হলো যে আপনার তাদের যাতে একটা উদ্যোক্তা মেলা, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই মূলত এটা প্রতি 6 মাস অন্তর অন্তর হবে, এবং এই ক্ষেত্রে সকল শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবে, একে অন্যের পণ্য যাতে তারা নিজেদের মধ্যেই, নিজেদের আয়ত্তেই যাতে বিক্রি করতে পারে। এবং পাশাপাশি একটা হলো যে আপনার মার্কেট জোন, মানে বাজারে, মানে মার্কেট জোন, যেটা মূলত আমাদের শিক্ষার্থীরাই শুধুমাত্র ওখানে বসবে। যদি আপনি দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে মানে বাইরের মানুষেরা এসে, প্রচুর মানুষরা কি করে, মানে দোকান দেয় তার মতো, কিন্তু আমাদের শিক্ষার্থীরাই কিন্তু নিজেদের জায়গায়, কেউ ভালো বিরিয়ানি রান্না করছে, সে হয়তো বসতে পারছে না, কিন্তু কারণ বহিরাগত কেউ এসে ওখানে মানে পণ্যের প্রসার করছে। এইসব বিবেচনা করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, যারা হলো যে আপনার নিজেরা উদ্যোক্তা হওয়ার অভিজ্ঞতা অর্জন করতে চায় বা উদ্যোক্তা হতে চায়, তাদের আগামীর পথ সুগমের জন্য, শুরু করার জন্য, জি, তো এদের জন্য একটা স্পেশাল জোন যেটা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত থাকবে। পাশাপাশি হলো যে আমাদের একাডেমিক সিলেবাসগুলো হালনাগাদ করা, অ্যাজ আ বাজারের যেহেতু কিভাবে আসলে ধরেন আমি যেমন একটা উদাহরণ দিতে চাই যে আমি সাংবাদিকতা বিভাগের, আমার আসলে কতটা ভিডিও এডিটিং বা ফটো এডিটিং নিয়ে আমাদের কতটা আসলে স্কিল ডেভেলপ করা হচ্ছে, কিংবা আমি যদি বলি পেজ মেকআপের একটা 6 মাসের কোর্স বা তার কয়টাই বা কোর্স যেটা আসলে আপনার আমাদের যে দরকার, জি, যেহেতু আমাদের মাল্টিমিডিয়ার সাথে যেতে হচ্ছে, সেই গতানুগতিক আপনি যদি ফিচার রাইটিং আর সেই গতানুগতিক আপনি পেপারের মধ্যে আটকে থাকেন, ঠিক আমার ডিপার্টমেন্টের মতো আপনি যদি জুলজি বলেন, বায়োলজি, বায়োকেমিস্ট্রি বলেন, কিংবা আপনি যদি ধরেন কি বলবো সোশিওলজি বা অন্যান্য যেগুলো ডিপার্টমেন্টে ধরেন কিছু সফট স্কিল, যেমন তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাইরে গিয়ে যে প্র্যাকটিক্যাল বিদ্যাগুলো, তো এই বিষয়গুলো নিয়ে আমি যথেষ্ট কাজ করতে চাই। এবং এইটার জন্য আসলে একটা পরিচালনা পর্ষদ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা একাডেমিক পর্ষদ তৈরি করবে, যাতে তারা একটা নির্দিষ্ট 6 মাসের মধ্যে তারা সিলেবাস হালনাগাদ করবে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অকপটে স্বীকার করে যে তাদের এই ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। তো এই ধরনের আরো বিভিন্ন আছে, আমি আসলে সংক্ষেপে আমার উন্মুক্ত মানে বিষয়গুলো ধরে বললাম। তো মোটামুটি আমার ইস্তেহারে এই বিষয়গুলো আসলে মানে গুরুত্ব পেয়েছে আর কি। সবশেষ আমরা চাই যে এক লাইনে যে যার ভাষায় ভোট চাইতে পারেন, এক লাইনে, এক লাইন বা 2 লাইন আর কি। আচ্ছা, মুই হেমা সাংমা, মুই এবারত ডাকসু নির্বাচনত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদত নির্বাচন গরঙর। মুই চাং মুই এই ফত্তানতে তুমি বেকুনে মনে ভোট দিনে নির্বাচিত করো, কারণ মুই মনে করো এই ফত্তানতে মুই যোগ্য, কারণ মোর জীবনের এই পর্যন্ত যে অভিজ্ঞতার মানে একত্তরই সে অভিজ্ঞতা আনিলই আলাদা মুই মনে করো মুই যোগ্য ক্যান্ডিডেট। এবং মরে যদি তুমি নির্বাচিত করো তাহলে মুই মনে করো মুই এমন একটা স্ট্রং পয়েন্টত যে পারিম যেহেতু নলাদে থর ওই নেই মুই সদায় পারিম। সো ভোট ফর মি হেমা চাকমা। মোর ব্যালট নম্বর হচ্ছে 217, কার্যকারী সদস্যতে আমি 13 জন দাঁড়িয়েই, বা শেষে একদম শেষে যে ব্যালট নাম্বার সিবি হলো দেয় মুই। সো মরে যদি তুমি নির্বাচিত করো তার মানে মুইয়েন হই ফারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলে যাব কই, যে তোমার মোর ক্যাপাসিটি আগে সে তোমার নিয়ে মুই প্রেসার গ্রুপ হিসেবে হাম করি। মনাঙ্গান সুরমি সাংমা, মুই এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 মুই কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদত লরঙর। মোরও কিছু অভিজ্ঞতা আগে বিভিন্ন সময় মুই শিক্ষার্থী উন্নতে অ্যাডভোকেট গুচ্ছং, এবং মুই সবসময় নিজের জাদা মানুষ উন্নতে ভোকাল এলুং ব্যাখ্যানি মিলি নেই বিবেচনা করি নেই। মরে তুমি এই জায়গানত ভোট দিলে মুই এই জায়গানত যদি যেই পারং মুই অবশ্যই ব্যাক কোনোর সদা চিন্তে ঘুরি নেই, ব্যাক মানুষ চুনরে লগে নি নেই, হাম ঘুরিবারতেই চেষ্টা করিম এবং হাম ঘুরিম। সুতরাং আগামী 9 সেপ্টেম্বর 2025 যে নির্বাচনান সে নির্বাচনান রিডিং রুম, কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদত 11 নম্বর ব্যালটত সুরমি সাংমারে ভোট দিনে জয়যুক্ত করছো।
মোৰ নামান হলদে ৰূপাইয়া শ্ৰেষ্ঠ তঞ্চঙ্গা তো মই হলদে তোমার তুন কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রার্থী তো মই জিয়ান সাংসিয়ান হলদে তোমরা বেকুন আমার তুন হলদে মানে আমার এই 3 পাহাড়ি কন্যা আগম আমাদের একু ইয়া গড় মানে বেকুনে আসলে আমাদের ইস্তেহার জিয়ান দিয়ং সিয়ান একু পরিলক্ষিত গড় পাশাপাশি হলদে তোমরা মানে আশীর্বাদ গড় যেকে আমরা বেকুনে হলদে ইন্দিতুন উঠি যে পারি আর পাশাপাশি হলদে তোমরা বেকুনে হলদে ইয়ানো সাং যে আগামী ডাকসু তোমরা বেকুন মানে সিয়ান যে জনগোষ্ঠীরই হোক বা সে যে জিন্দিতুনি হোক না হেন আমরা বেকুন হলদে আমার তুন মানে একান প্রতিশ্রুতি থাকবো জাস্ট ফর মানে শিক্ষার্থী ওই আর স্বতন্ত্র শিক্ষার্থী বা সাধারণ শিক্ষার্থী আমার তো মূল কাজ হলদে শিক্ষার্থীদের মূল অধিকার উঠি মানে ভয়েস রেজ করা সেকে ইয়ানি মতন উইশ যে বেকুনে আসলে আশীর্বাদ করো এই আর আমার ব্যালট নাম্বার 10 ভোট ফর রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্চঙ্গা। আপনাদের তিনজনকে ধন্যবাদ ঢাকা জার্নাল স্টুডিওতে আসার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নির্বাচনী প্রচার কাজ চালিয়ে যাবেন এবং আশা করি জয়যুক্ত হবেন এই শুভকামনা। আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম আসলে ডাকসু নির্বাচনটা শুধু একটা ক্যাম্পাসের ইভেন্ট নয়, এটা একটা গণতন্ত্রের প্রতিফলন। এবং আজকে যে 3 পাহাড়ি কন্যা আমাদের এখানে এসেছেন বা এবার যে অনেক সংখ্যক প্রার্থী রয়েছেন তারা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্রের বৈচিত্র্য, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে বহু মানুষের অংশগ্রহণ। আশা করি আমরা ইতিবাচক দিকে যাব এবং অতীত ভুলে একটি সুন্দর ডাকসু উপহার পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।